দেশে আসি আব্বু এখানে বিজনেস শুরু করে। আচ্ছা। তো কক্সবাজার ছিলাম আমরা। তো ওগুলো আমি আসলে মূলত আজকে এখানে যেটার কারণে আসে আমি সরাসরি সেদিকে চলে হ্যাঁ, যাব। আমরা শুনতে চাই সেই তার আগে ভালোবাসাগুলো। আপনাকে অনেক ধন্যবাদ যে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। আপনার জন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা। জি ব্রো। তো আমি আসলে 2014 থেকে ফেসবুক ইউজ করি। তো আমি একদিন 2016 সালের কথাই বলতেছি। আমি ফেসবুকে ছিলাম তখন আপনার ইয়াতে কক্সবাজার সাগর পাড়েই। আচ্ছা। সাগর ওখানে বসেছিলাম চেয়ারে। তো তখন আমি আমার ফ্রেন্ড লিস্টে ছিল প্রায় 2000 জনের উপরেই ছিল ফেসবুকে। তো সেদিন আমি একটা আপনার স্বপ্নহীন কন্যা নামের একটা ফেসবুক আইডি পাই। সেখানে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। কি নাম ছিল নামটা? স্বপ্নহীন কন্যা। আচ্ছা, স্বপ্নহীন কন্যা। জি জি। আচ্ছা। তো সেখানে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, সে অ্যাকসেপ্ট করে। আচ্ছা। তো তার সাথে আমার হাই হ্যালো কেমন আছেন এতটুক টুকটাক কথা। ওই দিন ওই সাগর পাড়ে বসে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো সেদিন থেকে আপনার প্রায় 2017 শেষ পর্যন্ত তার সাথে আমার কথা হয় হাই হ্যালো ওইভাবে, এতটুক কথাই হতো জাস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে শুধু মানে ফেসবুকে যে এরকম আমাদের বন্ধু বান্ধব থাকে সেরকম? আচ্ছা, জি ওরকমই। তো এরপরে 2017 শুরু হয়। আমি একটা আমার মামা আছে ঢাকায়, তো মামাকে বলি একটা জবের ব্যাপারে কথা বলি। তো আমার একটা জব হয় এখানে, আমি জব করি ঢাকায়। তো এরপর আপনার আমি পুরান ঢাকায় থাকি আর কি। আচ্ছা। তো ওখান থেকে আমার একটা ফ্রেন্ড আছে উত্তরায়। তো ওখান থেকে আমি একদিন আমার ফ্রেন্ড আমাকে দাওয়াত করে, আর তার বাসায় একটা অনুষ্ঠান ছিল। তো আমি তার বাসায় যাই। সেদিন আমার তার সাথে প্রায় 1.5 ঘন্টার মতো কথা হয় এই স্বপ্নহীন কন্যার সাথে? জি জি। আপনার সাথে প্রথম কথা হয় কত সালে বললেন? 2016 সালে। 16 সালে। 14 থেকে আপনি ফেসবুক ব্যবহার করেন, 16 সালে যে স্বপ্নহীন কন্যার সাথে আপনার পরিচয়। 16 কত মানে কোন মাসে? 16 আপনার শুরুতেই ছিল। শুরুতে? আচ্ছা। এবং 17-তে আপনি ঢাকায় আসেন চাকরির উদ্দেশ্যে? না, তার আগে কিন্তু আমি ঢাকায় ছোটবেলা থেকে এমনি আসতাম, আসা যাওয়া থাকতো? হ্যাঁ, জব কখনো করা হয়নি আর কি। এই যে আপনি প্রথম তার সাথে উত্তরাতে আসার পর, বন্ধুর বাসাতে আসার পর প্রথম কথা বলেন, এর আগে কখনো মানে কথা বলেছেন সর্বোচ্চ কত সময় ধরে? মানে কি জাস্ট 2-3 মিনিট হাই হ্যালো। আচ্ছা, মানে একদমই সাধারণ মানুষ হিসেবে হাই হ্যালো হতো? আচ্ছা, তারপর? আমি আবার তাকে মাঝে মাঝে প্রশ্ন করতাম যে আপনাকে মাঝে মাঝে পাওয়া যায় না কেন। সে বললো যে আমি আসলে ফেসবুকে তেমন তার ছবি দেখেছিলেন মানে ফেসবুকে? না না না, ও শুধু মানে অপরিচিত ছবি হিসাবেই কথা হচ্ছে? হ্যাঁ কথা। আচ্ছা। তো এরপর আপনার আমি ফ্রেন্ডের বাসায় যাই, দাওয়াত ছিল আমার। তো ওখানে তার সাথে আমার প্রায় 1.5 ঘন্টার মতো কথা হয়। যেই প্রথম। তো মানে এভরিথিং কথা হয়, আমি কি করি না করি, সেই কি করে না করে। তার মধ্যে কিন্তু সেই যে একটা জবও করতো, তার পাশাপাশি পড়াশোনা করতো। কিন্তু জবটা আমি শেষ পর্যায়ে জানতে পারি আর কি, সেই কি জব করতো সেটা আমাকে কখনো বলে নাই। আচ্ছা। তো সেদিন প্রায় আপনার ঘন্টা 2 ঘন্টা কথা বলার পরে আমি তাকে এক পর্যায়ে রিকোয়েস্ট করি যে আপনার একটা ফিক দেওয়া যাবে। পরে সে আমাকে বলল যে আসলে ফিক তো নাই আমার কাছে, এখন দেওয়া যাবে না। আচ্ছা, মানে আপনি তার ছবি চান কিন্তু সে ছবি দিতে রাজি হয় না? হ্যাঁ, ছবি দিতে রাজি হয় না। তো এক পর্যায়ে সেই আমাকে বলে যে আপনার দেন আগে, তারপর আমার দেব। আচ্ছা। তো তারপর আমি তো ছেলে মানুষ, আমার কোনো ভয় নাই। তো আমি আমার ফিক দিই তাকে। আচ্ছা। আমার ফিক দেওয়ার আগে কিন্তু আমি একটা বড় ভাইয়ের ফিক দিছিলাম অবশ্যই। তো তারপরে আমার ফিক দিই। মানে আপনার ছবি দেওয়ার আগে বড় ভাইয়ের ছবি কেন দিয়েছিলেন? মানে মজা করছিলাম আর কি। আচ্ছা, তারপরে আপনার ছবি দেন? জি জি। আচ্ছা। তো এরপর তার সাথে ভালো একটা নাস্টিং হলো, ভালো কথাবার্তা হয় সেদিন থেকে। এর মধ্যে আপনার কথা কি ফেসবুকে হচ্ছিল না মোবাইলে? ফেসবুকে হচ্ছে। আচ্ছা, ফেসবুকে কথা হচ্ছে। আচ্ছা। জি জি। 2-3 দিন যাই। তো আমি একদিন রাতে তাকে বলি যে আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? আচ্ছা। তারাই কিন্তু আমি তার ফিক দেখছি অবশ্যই, সে আমার ফিক। আচ্ছা, মানে ছবি দেখা দেখি হয়ে গেছে? হ্যাঁ। তো ছবি যখন দেখছি তখন মানে আমার খুব ভালো লাগছে তাকে। আসলে সুন্দরী ছিল? হ্যাঁ খুব। আসলে আপনি সুন্দর, আপনি যথেষ্ট হ্যান্ডসাম। উনি আসলে চোখে গ্লাস ছিল, ওনার চুল লম্বা ছিল। আচ্ছা। খুব মানে আমার কাছে সেরকম লাগছিল ওকে। ওকে। তো এরপর আমি তাকে বলি যে আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? পরে সে বলল নাম্বার দিয়ে কি করবেন? আমি বললাম কথা বলবো। সো সরি, নাম্বার কিছুতেই দিবে না। তো এরপরে আপনার আমি ঠিক রাত 11টার দিকে সেদিন আমার নাম্বারটা দিই ফেসবুকে। আমি বললাম এটা আমার নাম্বার, প্লিজ কল। পরে সেই মানে কিছুই বললো না, প্রায় 12টার পরে হয়ে গেছে। আচ্ছা। তো কোনো ফোন টোন আসতেছে না বা ফেসবুকে কিছু বলতেছে। আচ্ছা। তো আমি 12টা পর্যন্ত অপেক্ষা করি। তো এরপরে দেখি 12টার পরে আমার কাছে একটা মিস কল আসে। আচ্ছা। তখন আমি মনে মনে চিন্তা করছি অবশ্যই এই হবে, এই বান্দাই হবে। এরপর আমি ফোনটা ব্যাক করি সাথে সাথে।
মানে আমি তখন কিন্তু Miss call? ফেসবুকে চ্যাট করতেছিলাম আমার দু একটা বন্ধুর সাথে। হ্যাঁ তো তারপর আমি সাথে সাথে ব্যাক করি, ব্যাক করার পর শুধু জাস্ট ও আমার সাথে বলছে যে হ্যালোটা বলার পর ফোনটা কেটে দিছে। তো কেটে দেওয়ার পরে আমি চিন্তা ভাবনা করছি হয়তো মনে হয় কি হচ্ছে সে উনি ফোন হবে, কেটে আচ্ছা। দিছে। হুম। হ্যাঁ উনি, কিন্তু আমি তার আচ্ছা, আগে কেউ এসছে হয়তো এই কারণে কেটে হ্যাঁ। দিয়েছে। আচ্ছা তো কেটে দিছে ফোনটা। আর তারপর 2-3 মিনিট পরে আবার একটা ফোন আসে, হুম। মিস কল আসে। তারপর আমি ব্যাক করি, তারপর কথা হয় তার সাথে আমার প্রায় 40 থেকে 30 মিনিট মতো কথা হয়। কি কথা হয় প্রথম? মানে কথা হয় আমি কোথায় থাকি, কি করি না করি, এই যে আগের কথাগুলো যে আচ্ছা আচ্ছা আচ্ছা, 1.5 ঘন্টা যে কথাটা হয়েছিল ওইটাই আবার চলছে। হ্যাঁ এটা ওটা আর কি, কি করি, আচ্ছা। কোথায় থাকি, পড়াশোনা কতটুকু করছি, এটা ওটা আর কি। আচ্ছা তো ভালো মন্দ কথা হয়, তার ফ্যামিলি নিয়ে আমি কথা বলি, সে আমার ফ্যামিলি নিয়ে কথা বলে, আম্মু আচ্ছা। আব্বু কেমন আছে তোমার, আপনি আপনি করে বলা হতো অবশ্যই। তো আমিও জিজ্ঞেস করি তাকে। তো এক পর্যায়ে আমি তাকে আবার ছবির জন্য গিয়ে করি, রিকোয়েস্ট করি। আমি বললাম আর দু একটা ফেক দিন আপনার, আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না এটা যে আপনি। আচ্ছা তো এরপরে সেদিন প্রায় 10 থেকে 20টা মতো ফেক দিয়ে দিছে আমাকে ফেসবুকে। হ্যাঁ। আচ্ছা তো তখনই আমি পুরোপুরি বিশ্বাস করছি যে আসলে উনি, কিন্তু আচ্ছা। ওর কণ্ঠটা সেরকম ছিল, কণ্ঠ শুনেই আমার মাথা খারাপ হয়ে গেছিল আসলে। এক তো সুন্দরী, হ্যাঁ। তারপর কণ্ঠ শুনে মাথা খারাপ হয়ে গেছে, মানে কণ্ঠ 16 কলা আসে। পূর্ণ তোমার, মানে আপনার। আচ্ছা হ্যাঁ। তো এরপরে আমি তার সাথে এরকম কথা হয়, আমার ফোনে কথা হয় প্রায় সময় 1 সপ্তাহ মতো যায়। আচ্ছা তো সেদিন থেকে, যেদিন ফার্স্ট তার সাথে আমার ফোনে কথা হয়েছে, সেদিন থেকে সে আমাকে ফেলে, আমি জানি না কিন্তু আসলে এটা কি সেই বাস্তব করতো নাকি অবাস্তব, কিন্তু সে আমাকে বলতো যে আমি একটু পানি খাচ্ছি বা আমি খেতে যাচ্ছি, এখন আমি চা খাচ্ছি, আমি ওটা খাচ্ছি, আপনি খাবেন, এরকমই কথা হতো। আমিও কিন্তু বলতাম তাকে প্রায় সময় যে আমি এটা খাচ্ছি, আপনি খাবেন, এই ধরনের কথা কন্টিনিউ হতো। আচ্ছা মানে দুপুরের লাঞ্চ, রাত্রে ডিনার, সকাল নাস্তা সব কিছুই কথা হতো। মানে প্রত্যেকটা টাইমে তার সাথে আমার ফোনে কথা হতো। আচ্ছা এমন করতে একসাথে চলে যাই। যাওয়ার পর আমি একদিন মিরপুরে ছিলাম, মিরপুর একে। তো ওখানে আমার অফিস, আমি আবার অফিসের ভিতরে ছিলাম। সেই সময় আমার নাম্বারে ঠিক লাঞ্চের একটু আগে একটা ফোন আসে, তো ওর নাম্বার থেকে আর কি। তো কথা হলো যে আসলে আমি একটা জিনিস নিয়ে খুব টেনশন করতেছি, কি করব বুঝতে পারতেছি না। তো আমি তাকে বললাম যে আসলে আমি কি কোনোভাবে হেল্প করতে পারি, কি টেনশন আমাকে বলেন প্লিজ। পরে সে বলল যে আসলে আপনি তো কিছু করতে পারবেন না, আপনার সাথে আমার কয়দিন ধরে পরিচিত হয়েছে, কি করবেন আপনি। তো এরপর আমি বলি হ্যাঁ আপনি বলেন, কোনো সমস্যা নাই, দেখি আমি যদি কিছু করতে পারি আপনার জন্য। তারপরে সে বললো আসলে আমি তো মাওনাতেই থাকি, আমি মাওনাতে গাজীপুর মাওনা। হ্যাঁ গাজীপুর মাওনা। তো ওর গ্রামের বাড়ি হচ্ছে দিনাজপুর আপনার। আচ্ছা আচ্ছা, দিনাজপুর উত্তরবঙ্গে। হ্যাঁ সেই থাকতো আপনার মাওনাতে, মাওনা বর্মি বাজারে। আচ্ছা। তো বললো যে আমি এখানে একা থাকি, আসলে আমার আব্বু আম্মার সাথে আমি রাগ করে এখানে আমার এক ভাই আছে, ওর বাসায় আসছি। আচ্ছা। কারণটা হচ্ছে ওর আব্বু আম্মা নাকি ওকে বিয়ের জন্য খুব বেশি চাপ দিচ্ছিল। সে বলতেছে আমি বিয়ে কমপ্লিট করার পরে তারপর আমি বিয়ে করব, তার আগে বিয়ে করব না। তো সেই পর্যায়ে এখানে থাকে, ওখানে একটা পাশাপাশি জব করে পড়াশোনা। তো এরপর আমি তাকে বললাম আসলে কি সমস্যাটা বলেন। পরে সে বলতেছে যে না, বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে আমাকে, বলতেছে 2-1 দিনের মধ্যেই হয়তো আমাকে নিয়ে যাবে এখান থেকে, বিয়ের সাথে দিয়ে দেবে। এখন আমি কি করব বুঝতে পারতেছি না। তো ওই কথাটা শুনে আমার ভীষণ খারাপ লাগছে, মানে আমি বুঝতে পারতেছিলাম না যে কি করব সেই মুহূর্তে। কারণটা হচ্ছে যেহেতু লাইফ নিয়েই কথা হচ্ছে, এখানে তো আসলে আপনার তেমন কিছু করার মতো ওই মুহূর্তে কিছু ছিল না। জি না। তো তারপরে আমি চিন্তা করতেছি কি করব, মানে আমি সেদিন তখনই অফিস থেকে বেরিয়ে গেছি। বের হওয়ার পরে আমি আমার বসকে বললাম যে আসলে আমার একটু প্রবলেম, আমার বাসে যেতে হবে। তো আমি বাসে চলে গেছি, আর অফিস করি না সেদিন। এরপরে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে আলাপ করি বিষয়টা নিয়ে, যে আসলে ওকে আমার খুব ভালো লাগছে, ছবিতে দেখছি, কথাও হয় ফোনে, কিন্তু কিছু তো বলতে পারতেছি না, এখন নাকি তার বিয়ে শাদী নিয়ে বাসা থেকে খুব বেশি চাপ দিচ্ছে। তো আমার ফ্রেন্ড বললো যদি তুই পছন্দ করে থাকস তাহলে বল, ওকে বলে দেখ সে কি বলে। তো আমার ফ্রেন্ডটা ছিল আপনার পুরান ঢাকার, ওখানকার স্থানীয় সেই। তো আবার সে একটু বললো আমাকে যে আসলে দেখ ফেসবুকের মেয়েতে এগুলো ভালো না, কিন্তু তুই সাবধানে করিস যা করবি। তো সেটাও সে আমাকে আগেই বলে দেয়। তো তারপরে আমি, যেহেতু আমার ভালো লাগছে এক পর্যায়ে, সেক্ষেত্রে আমি তাকে বলি যে আসলে আপনাকে আমার খুব ভালো লাগছে, আপনি যায়েন না, থাকেন। তারপরে সে বলতেছে যে কিরকম ভালো লাগছে, আমি বললাম না আসলে আপনাকে খুব ভালো লাগে আমার। আচ্ছা। তো এরপরে আমি তাকে এক পর্যায়ে বলি যে একটা কথা বললে যদি রাগ না করেন, কিছু যদি মনে না করেন, আসলে আমি মানুষের সাথে তেমন
একটু মাইক্রোফোনের সামনে। তেমন বেশি ফ্রি না, তো আমার খুব বেশি লজ্জা যদি একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আচ্ছা, তারপর সে বলতেছে যে হ্যাঁ বলেন, আপনি অনেক কাহিনী করেন, আসলে বলেন না কি বলেন। অনেক কাহিনী। আচ্ছা, হ্যাঁ। তো এরপরে আমি বলি যে আসলে আই লাভ ইউটা বলি আর কি, ফেসবুকে, তখন ফোনে না। ও তাও ফেসবুকে? হ্যাঁ, আচ্ছা ফেসবুকে বলা হয়। তো আচ্ছা, তারপর সেই কিছুই বলে না সেদিন, ঠিক 8টা-9টা বাজে রাত, হ্যাঁ, কিছুই বলতেছে না। তারপর আমি আবার ফেসবুকে গেলাম, যাই বললাম যে আসলে, তখন কিন্তু ফোনে কথা হচ্ছে না, ফেসবুকে বলতেছি। আমি একটা কথা বললাম, কিছু তো বললেন না আপনি। ওরে সে বলতেছে যে আপনি যেখানে বলছেন আমিও সেখানে বলছি। তো তখন আমি সাথে সাথে ফেসবুকে আবার চেক করে দেখি, হ্যাঁ ঠিকই, সেই বলছে যে আই লাভ ইউ মানে কি জানেন, আই লাভ ইউ টু, আই লাভ ইউ সো মাচ। তো তখন আমি অনেক হ্যাপি, অনেক খুশি লাগছে, আমার ভালো লাগছে। তো তারপর সেদিন থেকে তার সাথে আমার ভালো কথা হয়, সম্পর্ক শুরু হলো। হ্যাঁ সম্পর্ক শুরু হয়ে গেছে এক পর্যায়ে। তো তারপর তাকে বলি যে আসলে যাওয়ার দরকার নাই, এখানে থাকেন। তো তখন কিন্তু তার সাথে তুমি তুমি করে না, আপনি করে কথা, তখন আপনি করে চলছে? হ্যাঁ আপনি করে চলছে। তো এরপর আমি তাকে একদিন বলতেছি যে এখন তো আমরা অন্য কিছু হয়ে গেছি, আমরা তুমি তুমি করে বলতে পারি। তো মানে একদিন দুদিন পরে আর কি, পরে সে বলছে তুমি তুমি করে বলতে কি বেশি আপন মনে হবে? আমি বললাম হ্যাঁ সেটাই তো। পরে সে বলছে আগে আপনি বলেন। তো আমি বললাম না আপনি বলেন। তাই এমন করতে করতে আমারই বলতে হয়, সে যে তুমি মানুষ, তা আমি তুমি করে বলি। তারপরে সে বলে, তো এরপর থেকে আমাদের গুরু মানে যত দিন যাচ্ছে ততই সম্পর্কটা খুব গভীরে চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমি আপনার জবটা আসলে নতুন ছিল আমার, যেহেতু জবটা আমি নতুনই স্টার্ট শুরু করছি, তো সেক্ষেত্রে আমার যাওয়ার কোনো সুযোগ ছিল না। আচ্ছা, তো সে বারবার বলতো যে আসো দেখে যাও, তুমি কেমন ভালোবাসো, আসো না। আচ্ছা, আমার একটা প্রশ্ন, মানে আমার শ্রোতাদের পক্ষ থেকে প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে প্রপোজ করার আগ পর্যন্ত, মানে আমি তোমায় ভালোবাসি এই শব্দটি বলার আগ পর্যন্ত যে আপনাদের ভেতর যে সম্পর্ক ছিল, আর শব্দটি বলার পরে যে সম্পর্কটা তৈরি হলো, এই দুইটা সম্পর্ক তো সবই আপনাদের ফেসবুক এবং টেলিফোনেই চলছে। পার্থক্য কি ফিল করতেন আপনি? মানে আগে কি ফিল করতেন, আর ভালোবাসা হবার পরে কি ফিল করতেন? মানে পার্থক্যটা যদি বলা হয়, আপনি কি করে পার্থক্যটা করতে পারবেন? মানে কোন ধরনের পার্থক্য? মানে আপনি যখন তার সাথে কথা বলতেন, তখন তো একজন অপরিচিত মানুষ, ফেসবুকের একজন বন্ধু হিসাবে কথা বলতেন, বাট যখন আপনাদের সম্পর্কটা হলো, তখন আসলে ভালোবাসার পার্থক্যটা কি ছিল? মানে বিশেষ কি হলো আপনার সাথে? মানে টেক কেয়ার করার পরিমাণ কি বেড়ে গেল, কিংবা কি ধরনের কথাবার্তাগুলো হতো? কি দিনের বলতে আমাদের মধ্যে মনে করেন যে যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথা হয়, সেভাবে কথা হতো, রোমান্টিক কথা হতো মাঝে মাঝে। আচ্ছা, রোমান্টিক কথা। আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে আমার সামনে এই মুহূর্তে যে মানুষটি বসে আছে, অত্যন্ত ভদ্র প্রকৃতির একজন মানুষ। আসলে সে ভদ্র না অভদ্র সে আলোচনায় যাওয়ার আমার প্রয়োজন নেই, কিংবা সেটা বিশ্লেষণ করা আমার দরকার নেই। আমি যতটুকু মানুষ হিসাবে রোহনকে দেখতে পাচ্ছি, অনেক জেন্টাল এবং খুব সে মানে লাজুক প্রকৃতির একটা মানুষ, আমার দেখে যতটা মনে হচ্ছে। তারপরে সে আর কি, কোথায় জানিয়েছিলাম গুরু? টেলিফোনে যখন বললাম, টেলিফোনে কথা হচ্ছিল। তো তারপর আমি এক পর্যায়ে, সে বারবার বলতেছে দেখা করার জন্য। তো আমি তাকে বললাম যে আসলে ঠিক আছে, তাহলে আমি 5-6 তারিখ করে দেখা করি। তো পরে সে বললো 5-6 তারিখ করলে তো আসলে অনেক সময় হয়ে যাচ্ছে। তো আজকাল রিলেশনগুলো কেন এমন আমি জানি না, যে গার্লফ্রেন্ড কে দেখতে আসে না বয়ফ্রেন্ডরা, যে কেন এরকম আমি জানি না। ও বলছে, হ্যাঁ ও বলছে আসলে তুমি আমাকে কেমন ভালোবাসো আমি তো বুঝতেছি না, তুমি আমাকে দেখতে আসো না। আমি জানি যে এখন মনে করো কেউ কাকে ভালোবাসতে তাকে দেখার জন্য পাগল হয়ে যায়, বিদেশ থেকে বাংলাদেশে চলে আসে, বাংলাদেশ থেকে তুমি ঢাকা থেকে গাজীপুর আসতে পারছো না, ঢাকা থেকে গাজীপুর আসতে পারতেছো না, তোমার এই প্রবলেমটা কি? তো সে আমাকে পুরো অ্যাড্রেসটা বললো যে কিভাবে আসবা, কোথায় আসবা। ওখানে একটা কলেজ ছিল মাওনাতে, তো ওই কলেজের এখানে আসলে তার সাথে আমার সাথে দেখা করতে পারবা। সবকিছু হলো, সে আমাকে ফাইনালি বলে ফেললো। তো এরপর আমি তাকে বললাম ঠিক আছে আমি 5-6 তারিখ করে আসি। আচ্ছা। তো এর মধ্যে গুলো ভালোই কথা হয় আমাদের, কিন্তু মাঝে মাঝে টুকটাক রাগ করতো, সামান্য বিষয় নিয়ে সে রাগ করতো। আচ্ছা। এমনকি কথা বলতো না। আচ্ছা। আমি তার কাছে এমন ছিলাম যে মানে ছোট বাচ্চাদের মতো, যখন আমাকে যেটা বলতো আমি সেটাই করতাম। আচ্ছা। ঠিক আছে, যখন যেদিকে যেটা আসলে গুরু আমি কি খুলেই বলবো যে টাকা পয়সার বিষয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর, আমরা সবকিছু জানতে চাই, কারণ আজকে আপনার এই ঘটনা অনেকেই লক্ষ কোটি মানুষ শুনছে, তো তাদের অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে আপনার একটা কথা। মাঝে মাঝে আমার কাছ থেকে মনে করেন যে কিছু টাকা পয়সা চাইতো। আমি কেমন টাকা পয়সা চাইতো বলতে ধরেন আমার আজকে ওখানে যেতে হবে, একটু কিছু টাকা দাও আমাকে, আমার ওটা কিনতে হবে, এটা ওটা আর কি। কেমন সে মানে চাবার মাত্রাটা কেমন থাকতো? মানে সপ্তাহে কয়বার কিংবা মাসে কয়বার? আসলে সপ্তাহে না, ধরেন সপ্তাহে হয়তো 2-1 বার, বা মাসের মধ্যে 5-6 বার এরকমই। কেমন পরিমাণ থাকতো টাকার? বেশি না, 1,000-1,500
হাইস্ট 2000 আর কি। মানে সারা মাস মিলে 2000 নাকি না, এক না, না। ট্রানজাকশনে 1500 2000? মানে মাসে 5-6 হাজার টাকা আপনার যেত হ্যাঁ, ওকে পাঠানোর জন্য? তার পেছনে আমার যেত। এটা কি প্রায় প্রত্যেক মাসেই চলতো? হ্যাঁ, প্রত্যেক মাসেই চলতে বলতে মাঝে মাঝে হয়তো তার যখন সেও একটা জব করে, যখন সেও পেত, তো তখন তো আমার কাছে আপনাকে কখনো কিছু পাঠাতো, মানে গিফট পাঠানো কিংবা? সেদিকে আমি যাচ্ছি অবশ্যই। আচ্ছা। গিফটটা কখন পাঠানো হয়েছিল, পাঠানো হয় না, সে আমার হাতে হাতে দিছিল জিনিসটা। আচ্ছা, না আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলি পূর্ণতা, কেন এই বিষয়টাকে তুলে ধরলাম, এটাও একটা শিক্ষণীয় বিষয়। জি, জি। কারণ আমি এখন পর্যন্ত যতগুলো গল্প শুনেছি যে এই যে লেনদেনটা, যে প্রেম চলাকালীন সময়, দেখো বিপদে পড়লে অনেকে অনেকের কাছে ধার চায়, বিপদে পড়লে অনেকে অনেকের কাছে অনেক রকমের সহযোগিতা চায়, বাট কিন্তু এটা যদি একটা অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে কিন্তু আসলে অন্য কিছু বুঝতে হলেও হতে পারে। সেটা নিয়ে আমরা একদম শেষে আলোচনা করবো। আচ্ছা ঠিক আছে, আমরা আসি তারপরে সে আমি তাকে কিন্তু সেটা ঠিকঠাক রাখতাম। তো আগে আমার একটু প্রবলেম হয়েছিল, সেখানে আমি আমার রক্ত মনে করি নাই, তারটা ঠিকই আমি ঠিকঠাক করে দিছি। তো এরপরে এগুলো আমি প্রায় 23 তারিখ ছিল মাসের, সে আমাকে, আমি তাকে আপনার দু একটা গিয়া শুনাই, গল্প থল্প, কবিতা টবিতা। তো সেদিন সে আমাকে বলতেছে যে আমি একটা কথা বলবো রোহান, তুমি কিছু বলতে পারবে না, আমি যেটা বলি সেটাই। তো আমি বললাম এমন কোনো কথা বলো না যে কাজটা আমি করতে পারবো না, কারণ আমি আমার মনে মনে জানা হয়েছে যে সে এটাই বলবে যে আমার সাথে দেখা করতে হবে। তো আমি তাকে বলি যে এমন কোনো কথা বলিও না যে কাজটা আমি করতে পারবো না, যেটা আমি পারবো তুমি সেটাই বলবো। তো সে বলতেছে কোনো কথা বলবো না, তুমি চুপ থাকো। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি বলো। পরে সে বললো যে তুমি আমার সাথে কালকের মধ্যে দেখা করবা। তখন কিন্তু আমার অফিস ছিল এরপর দিন। তো আমি এক পর্যায়ে তাকে অনেক করে বোঝাই আসলে দেখা করা তো সম্ভব না, আমার তো মন চাচ্ছে, আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে, তো তোমাকে তো দেখতে আমার খুব মন চাচ্ছে, কিন্তু আমি আসতে পারতেছি না, আমার প্রবলেম সেক্ষেত্রে। আমি তো আসবো অবশ্যই, তোমাকে কথা দিয়েছি আমি 5-6 তারিখ আসবো। সেই মানে কেমন জানি গোল ধরে আছে। হ্যাঁ, রাগ করে ফোনটা কেটে দিল, বলছে তোর থেকে আসতে হবে না, হঠাৎ করে তুই তাই তোর থেকে আসতে হবে না, আসলে তুই আমাকে ভালোবাসিস না, তুই এমনি অভিনয় করতেছস, ফোন রাখ, কেটে দিল ফোনটা। তুই তো ডাইরেক্ট তুইয়ে চলে আসলো। হ্যাঁ, তুইয়ে চলে আসছে। তো এরপর থেকে গুরু আমি এরপরে আর কি আমি একটু ট্রাই করি আসলে তাকে কীভাবে এটা ম্যানেজ করা যায়, তাকে বোঝাইতে পারি আমি। তো সেই বলতেছে যে আসলে তুই কোন ধরনের ভালোবাসা আমি তো কিছু জানি না, এটা ওটা। তো আবার কিছুক্ষণ পরে সে আমাকে ফোন দিয়ে বলে যে সরি আসলে তুই তাই করে বলে ফেলছি, কিছু মনে করো না, হয়তো তোমার প্রবলেম সেজন্য আসতে পারতেছো না, ঠিক আছে আমি বুঝতে পারছি। আমি বললাম ঠিক আছে সমস্যা নেই, আমি আসলে অত কিছু মাইন্ড করি না। সে আমাকে তুই তাই করে যেভাবে বলছে আসলে গুরু, এটা অনেক ছেলেরা হয়তো অন্যরকম ভাবে নেবে। যে কেউ, শুধু ছেলে না, যে কোনো মানুষই হঠাৎ করে কোনো টিকাকারি করলে বিষয়টা তো মানে মাইন্ড করার মতোই বিষয়। তো এরপর গুরু সেই 23 তারিখ, 25 তারিখ, 26 তারিখ আবার বলতেছে আমাকে যে রোহান আমি 28 তারিখ কিশোরগঞ্জ যাব, আমি কিন্তু তোমাকে নিয়ে যেতে চাই, আমি একা যেতে চাই না। কিশোরগঞ্জ কেন? কিশোরগঞ্জ তার একটা জবের ব্যাপারে কথা বলার জন্য, মানে সিভি জমা দেওয়ার জন্য। আচ্ছা, সিভি জমা দেবে কিশোরগঞ্জে। আচ্ছা। তো আমি হঠাৎ করে অবাক হয়ে যাই, আমি তাকে বললাম যে 5-6 তারিখ যাবো, আবার এটা কোন ধরনের কথা? তো আসলে গুরু এখানে কথা হচ্ছে কি, আমি তো মনে করেন যে ঢাকায় যেহেতু থাকি, সো আমার একটা মোটর সাইকেল আছে, তো তখন ছিল আর কি, এখন এই মুহূর্তে নাই গাড়িটা। তো আমি ওটা নিয়ে তেমন এদিকে বেশি ঘোরাফেরা করতাম। আমি চিন্তা ভাবনা নিলাম যে অফিস থেকে কি কোনোভাবে ম্যানেজ করে এই গাড়িটা নিয়ে হয়তো যেতে পারি কিনা দেখি। তো এরপরে গুলো আমার মানে কিছুতেই আমি ম্যানেজ করতে পারতেছি না অফিস, এদিকে আমার নিজেরই পকেটেই তো অবশ্যই কিছু, যেহেতু মনে করেন যে 400-500 টাকা এগুলো তো খরচের টাকা থাকে, কিন্তু বাড়তি এক্সট্রা তো কিছু টাকা লাগবে, যেহেতু নতুন আমি যাচ্ছি, আর প্রথমই দেখা, কিন্তু সেখানে কিন্তু দেখার জন্য না, তার কাজে আমি তার কাজে। হ্যাঁ, তো তখন আমি কোনোভাবেই ম্যানেজ করলাম অফিসটা। পরে আম্মুকে ফোন দিলাম, আম্মুকে বললাম যে আম্মু আমার বাইকটা একটু প্রবলেম হয়েছে, কিছু টাকা দিতে পারবা? পরে আম্মু 2000 টাকা পাঠাইলো। তো সেই টাকাগুলো নিয়ে আমি বাইক নিয়ে যাই না, আর বাইকটা বাসায় রেখে আমি বাসে করে যাই। আসলে যাওয়ার আগে গুরু আমি যখন রাত 10টায় তাকে জানাই যে ঠিক আছে আমি কালকে সকালবেলা আসবো, এরপরে সেই হঠাৎ করে বলছে যে আসলে তো গিয়ে করে আমি তোকে নিতে চাই না, আবার তুই তাই আমি তোকে নিতে চাই না, যে তুই কাল রাত 10টা পর্যন্ত আমাকে ফোন দিবি না, আর তুই মানে আমাকে ফোনে পাবি না, ফোন দিস না, তোর আসতে হবে না। তো হঠাৎ করে গুরু আমি মানে বিকাশে টাকাটা আনছি, সাথে সাথে তাকে ফোন দিছি, অফিসটা ম্যানেজ করলাম সব দিকে। তো সেই মানে বলতেছে যে তোর আসতে হবে না, আমি আরেকটা ছেলে নিয়ে যাব। তো আমি বললাম ছেলেকে? পরে সে বলছে যে ছেলেকে তোকে কেন বলবো? তা আমি বললাম কোন ছেলে বলো? পরে বলছে যে আবার বলতেছে যে ঠিক আছে আন্টির একটা ছেলে আছে, আমি আন্টির ছেলেকে নিয়ে যাব।
তো আমি বললাম না আসলে এভাবে তো হয় না, আমি তোমার একা যেতে দিব না, ঠিক আছে আমি যেভাবে পারি আমি আসবো, আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, আমি কিন্তু আসবোই। ওর এসে আসবি না তুই, এটা বলে ফোনটা কেটে দিলে গুরু। তখন আমার মানে আমি চোখে কিছু দেখতেছিলাম না, মনে হচ্ছে যে ফোনটা আসার ভেঙে ফেলাই। তো স্বাভাবিক। এরপরে আমি আপনার কিছুক্ষণের মধ্যে আমার প্রচন্ড মাথা ব্যথা উঠে এই টেনশন। হ্যাঁ জেদ এবং হচ্ছে মানে বুঝতে পেরেছি। তো খুব বেশি খারাপ লাগতেছে আমার। পরে আমি ফার্মেসির দিকে যাচ্ছিলাম, সে অবস্থায় ফার্মেসিতে আমি ঢুকি নাই, ঢুকার একটু আগে সে আমাকে ফোন দিল, তুমি কোথায়? আমি বললাম আসলে আমার একটু খারাপ লাগতেছে, আমি একটু ওষুধের জন্য দোকানে আসছি। তো সে বলছে যে আমাকে বলছো তুমি যে ওষুধের জন্য তুমি দোকানে গেলা? বললাম না আসলে তেমন কিছু তো হয় নাই, একটু মাথা ব্যথা করতেছে, হয়তো একটা স্প্রেস খাবো বা এই ধরনের কোনো কিছু। তো বলতেছে যে না ওষুধ নিতে হবে না, তুমি বাসায় চলে যাও, দেখবে ঠিক হয়ে যাবে, তুমি বাসায় চলে যাও। পরে আমি বাসায় চলে গেলাম। ওষুধ আর নিলেন না? না ওষুধ নিয়ে নেই। যাওয়ার পরে সে বললো যে তুমি বাসায় ঢোকার পরে আমাকে ফোন দিবা। তো আমি বাসায় যাওয়ার পরে তাকে ফোন দিই। ফোন দেওয়ার পরে গুরু সে আমাকে বললো যে এটা ওটা করো, একটু লেবু শরবত টরবত খাও খেলাম। পরে একটু পরে আবার বলছে যে এখন ঠিক হয়ে গেছে। আসলে সে যখন আমাকে বললো যে তুমি বাসায় চলে যাও, তখনই মাথা ব্যথা ছেড়ে গেছে। হ্যাঁ আসলে তখনই আমার ভালো লাগছে, এই বয়সে এরকমই হয়। কিন্তু আমি বুঝতে পারছি সে অবশ্যই আমাকে যেতে বলবে কালকে। তো ঠিকঠাক হয়ে গেল। আবার বললো যে ঠিক আছে তুমি তাহলে সকাল 8টার মধ্যে আজিন্দাপুর চৌরাস্তা আসবা। তাহলে আগে এরকম তুই তো কারি কানা করলো এটা জিজ্ঞেস করেছিলেন না? আর জিজ্ঞেস না আমি ওকে কখনো এই ধরনের প্রশ্ন করতাম না যে তুমি আমাকে তুই তাই কি করে কেন বললা। কেন করতেন না? মানে এটা কি ভয় করতেন না নাকি ঝামেলা পছন্দ করতেন না? ঝামেলা পছন্দ করতাম না, এদিকে আমি তাকে একদিকে তাকে ভালোই বাসতাম আর হচ্ছে ভয়ও পেতাম আসলে। ভয়টা কিসের ছিল? মানে হারানোর ভয়? হ্যাঁ সে যদি কখনো আবার চলে যায় করে দেয়। আমার আসলে এই রিলেশনটা ছিল আমার লাইফে ফার্স্ট, সেক্ষেত্রে আমি বুঝতে পেরেছি অনেকটাই ভালোবাসতাম। আচ্ছা বুঝতে পেরেছি। এরপরে এসে আমাকে বললো ঠিক আছে তুমি 8টার মধ্যে আজিন্দাপুর চৌরাস্তায় আসবা। আচ্ছা। তো সেদিন রাত্রে আমার আর ঘুম হয় না। হ্যাঁ আসলে ফার্স্ট তাকে দেখবই, আর হচ্ছে কখনো তো এইভাবে আমার কোথাও যাওয়া হয় নাই, গার্লফ্রেন্ডের সাথে দেখা করবো, খুব স্বাভাবিক। তো তারপরে অন্যরকম উত্তেজনা কাজ করছিল। হ্যাঁ তারপর আমি সেদিন রাতে ঘুমাই নাই, গান টান এটা ওটা নাটক টুটক দেখে আপনার ল্যাপটপে কিছু গেতে করে আমি আমার রাত কাটাই দিই আর কি। তো আজানের সময় বাইরে হই আমি বাসা থেকে, যেহেতু আমার 8টায় উপস্থিত হবে সেখানে। তো আজানের সময় আমি বাইর হই, বাইর হওয়ার পরে একটু আপনার একটা রেস্টুরেন্টে কিছু নাস্তা কিনে নিই, গাড়িতে খাবো এইভাবে আর কি। তো ওই সময় মানে আজান বলতে ফজর আজানের সময়? হ্যাঁ আজানের পরে একটু মানে লোকজন কিছু কিছু আছে। তো আসলে নাস্তাটা আমার জন্য কিনি নাই, আমি ওর জন্য বা দুজনে হইতে কিছু কোনো একটা জায়গায় বসে, যেহেতু সকাল সকাল। তো তারপরে যাই। আসলে গুরু যেতে আমার অনেক কষ্ট হয়েছে, আমি কখনো গাজীপুরের ওইদিকে যাই নাই, আমার ফার্স্ট যাওয়া। তো এরপরে আমি সকালেই আর কি চলে যাই। তো অনেক খোঁজাখুঁজি করে বের করি তাকে। বের করার পর গুরু আমি তাকে চিনতে পারিনি আসলে, সে অনেক লম্বা ছিল, এমনকি সুন্দরটাও ছিল, সুন্দর কম না কিন্তু লম্বা অনেক বেশি লম্বা ছিল। মনে হয় যে আমার চেয়ে 1 ফিট 2 ফিট 1 ইঞ্চি বা 2 ইঞ্চি লম্বা হবে এরকম। আপনার থেকে 1-2 ইঞ্চি লম্বা? তাহলে তো অনেক লম্বা ছিল। অনেক লম্বা ছিল সে। তো আমি তাকে চিনতে পারিনি টোটালি। তারপর আমি এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে চলে যাই, কিন্তু সেই কাউন্টারে সে আছে, হয়তো সে আমাকে দেখছে কিনা আমি জানি না, কিন্তু আমি তাকে চিনতে পারিনি। আচ্ছা আমি চলে গেছি। তারপর ওখানে যাই বললাম যে ভাই এখানে তো এই কাউন্টারটা কোথায় দেখেন, একটু মাইক্রোফোনের সামনে এসে বলতে হবে। হ্যাঁ কথাটা স্পষ্ট হয়। সে বললো যে ওই কাউন্টারটা। পরে আমি গেলাম, যাওয়ার পর সে আমাকে দেখলো, দেখে হাসলো, তো আমি বুঝতে পারছি সেই। তো তারপর আমি ভালো করে দেখলাম হ্যাঁ সেই। তো তারপর বাস ওঠা হয় ওখান থেকে কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে। আচ্ছা তো এই প্রথম দেখা প্রেমিকা? হ্যাঁ প্রথম দেখা আসলে লাইফে ফার্স্ট। আমি হয়তো কোনো মেয়ের সাথে দেখা করতে গেলে বা কোনো কিছু একটা ফার্স্ট আর কি আমার লাইফে। তো তারপর আমি বাস উঠি, আমরা দুজনই বাস উঠার পর কথা বলতে বলতে এটা ওটা বলতে বলতে যাই, যেতে যেতে এক সময় সেই আমার কাঁধে মানে ঘুমানোর গিয়ে করে আর কি এভাবে মাথাটা কাঁধে মাথা রাখে। তো তখনও টুকটাক কথা হচ্ছিল তার বাবা মাকে নিয়ে, আমার আব্বু আম্মুকে নিয়ে। সো এর মধ্যে আমি তার ফোনটা আমার হাতে নিই, নেওয়ার পর আসলে কোনো আমি ফোনটা নিয়েছিলাম, বাট মানে তার যে আব্বু আম্মুর ফিকগুলো আমাকে দেখাচ্ছিল, তার একটা ছোটো ভাই আছে তার ফিক দেখাচ্ছিল, তার গ্রামের কিছু জায়গা ছবি করা আছে তার কাছে, সেগুলো আমাকে দেখাচ্ছিল। সেক্ষেত্রে ফোনটা আমার হাতে নেওয়া হয়। তো নেওয়ার পরে আমি হঠাৎ করে কেন জানি মেসেজের দিকে চলে যাই, তার মোবাইলের মেসেজ সব চলে যাই। যাওয়ার পরে আমি ওখানে কিছু মেসেজ দেখি যে ভাইয়া মানে এটা ওটা অনেকগুলা ছেলের সাথে সে অবশ্যই কথা বলে, কম নাহলে 5-6 জন হবে আশা করি। তো সে আমাকে বললে এগুলো সবাই আমার ভাইয়া, বড় ভাই।
কি কথা বলে, মানে হঠাৎ করে আপনি ওই মুহূর্তে সে ঘুমিয়ে যায়? না ঘুমাই নাই, সেই আমি মনে করছি সেই ঘুমিয়ে গেছে, কিন্তু ঘুমায়নি। তো সে হঠাৎ করে বললো যে তুমি জানো আসলে কারো অনুমতি ছাড়া কারো মোবাইল ধরতে হয় না, বা এগুলো চেক করতে হয় না। তো আমি বললাম সরি, ধরো তোমার মোবাইলটা। আচ্ছা, আপনি যখন তার মোবাইলে এসএমএস গুলো দেখলেন, সে এসএমএস গুলো কি লেখা ছিল? লেখা ছিল কেমন আছো, কোথায় আছো, কথা বলো না, এটা ওটা। তো তার মানে এগুলো ভাইয়ার এসএমএস বলে মনে হয়নি আপনার? এখানে কিন্তু টুকটাক লেখাও আছে ভাইয়া এই ধরনের। ও আচ্ছা। কিন্তু আমার মনে ছিল অন্য কিছু, সে এটা এগুলো কোনো ভাইয়া তাই না, কিন্তু আমাকে হয়তো বুঝ দিচ্ছে। আচ্ছা, আমরা এখানে ছোট্ট একটি বিরতি নেব, যে সে আপনাকে বুঝ দিচ্ছে এরকম একটা অনুভূতি আপনার হলো, যে এটা ভাইয়া টাইয়া না, সে আমাকে বুঝ দিচ্ছে। এখন আমরা ফিরে আসবো ছোট্ট একটি বিরতির পর। এখন ছোট্ট একটি বিরতি নেব, তারপরে আমরা রোহানের বাকি ভালোবাসার গল্প আমরা শুনবো। তো আমি তাকে সেটা আসলে কোনো প্রশ্ন করি নাই, কিন্তু আমার মনে কেমন জানি লাগতেছে, খটকা লাগলো একটা। হ্যাঁ, তারপর আমি কেমন জানি হয়ে গেলাম বাসের মধ্যে। তো আমার মতো করে আমি বসে আছি। তো সেই মোবাইলটা নিল, আমি কিন্তু আর দেখি নাই, মোবাইলটা সাথে সাথে তাকে দিয়ে দিছি। দেওয়ার পরে তো সে কিছু বলতেছে না, আর বসে আছে এভাবে। তো আবার হঠাৎ করে কয় কথা বলতেছো না, তুমি কি আমাকে অ্যাভয়েড করতেছো, এটা ওটা। বললাম না, তোমাকে অ্যাভয়েড করবো না, এমনি বাসের মধ্যে আসলে মানুষের তো খারাপ লাগে, তো এমনি বসে আছে। তো এরপর একটা মানে আচার বিক্রি করে ওরকম একটা মামা উঠলো গাড়িতে। তো ওর থেকে আচার কিনলাম। আচার কেনার পর সেই একটু করে খেলাম, আমিও খেলাম। তো এরপর আমরা কথা বলতে বলতে টুকটাক এটা ওটা বলতে বলতে কিশোরগঞ্জ চলে যাওয়ার পরে তার যে কাজ ছিল সেগুলো শেষ করতে করতে প্রায় আপনার 8-9টা বাজে যায়, রাত 8-9টা বাজে। হ্যাঁ। তো আবার ঢাকায় কিশোরগঞ্জের দিকে ব্যাক করি আমরা মাওনার দিকে। হ্যাঁ, তো মাওনার দিকে ব্যাক করি। তো বাসের মধ্যে সেই আমাকে বলতেছে যে রোহান, অনেক তো রাত হয়ে যাবে, তুমি এখানে আমার একটা আন্টি আছে, তুমি ওর বাসায় রাত্রে থেকো, সকালে চলে যাও। তো আমি কথাটা শুনে আমার ভালোই লাগলো, যেহেতু সে বললো আমার কষ্টটা বুঝবো, আমি তো রাত্রে আবার ঢাকা কিভাবে যাব। ওখানে আপনার মাওনাতে যেতে যেতে তো প্রায় 12টা বেজে যাবে। তো এরপর আমি খুশি হলাম, ভাবলাম ঠিক আছে তাহলে। তো পরে গুরু আসি, আপনার মাওনাতে চলে আসি আমরা। আসার পরে সিএনজি উঠি। ওঠার পর হঠাৎ করে সে আমাকে বলতেছে যে রোহান, তুমি আমাকে বর্মি বাজারে দিয়ে তুমি ঢাকায় চলে যাও। কিন্তু একটু আগে তো বলেছিল যে তার সাথে, মানে তার বাসায় থাকতে, তার আন্টির বাসায়, মানে তার ইয়েতে থাকতে। সে বললো যে তুমি আন্টির বাসায় দেখো, সকালে চলে যাও। তখন সিএনজিতে যখন উঠি গুরু, তখন সে আমাকে বলে যে তুমি আমাকে রেখে ঢাকায় চলে যাও। হ্যাঁ, বর্মি বাজারে দিয়ে তুমি ঢাকায় চলে যাও। তো এরপরে মানে আমার আবার অবস্থা খারাপ হয়ে গেলো। আমি বললাম আসলে কি হচ্ছে বুঝতে পারতেছি না। তো পরে সে বললো যে আইসক্রিম খাবা? তো আমি বললাম নাও, তুমি যেহেতু খাওয়া বলতেছো নাও। তো তারপর সে আমার টাকা নিল না, তার টাকা দিয়ে আইসক্রিমটা কিনে হলো। তো সিএনজিতে বসাচ্ছিলাম তখন, আইসক্রিমটা সে কিনে আনলো নিজে, আমি দেখতেছি কোথায় যাচ্ছে, দোকান একদম কাছাকাছি ছিল। তো সে যে আইসক্রিমটা কিনে নিয়ে আসলো, আসার পর আইসক্রিম আমাকে খাওয়াই দেয়, আমি ওকে দিই। তো এরপরে এগুলো আমি তাকে বলি যে আসলে কেন তুমি হঠাৎ করে কথাটা বললা, যে আমি তো রাত্রে এখানে থাকার কথা তুমি নিজেই বলছো, তো আবার কেন বলছো আমি ঢাকায় চলে যাবো রাত্রে? পরে বলছে যে তুই তো আমার ভালো চাস, তাই না? আবার হঠাৎ করে তুই তো আমার ভালো চাস। তো আমি বললাম হ্যাঁ, অবশ্যই ভালো চাই তোমার। পরে বলছে তাহলে শোন। আমি বললাম হ্যাঁ বলো। বলছে যে এখানে একটা ছেলে আমাকে নাকি খুব বেশি পছন্দ করে, আমাকে মানে সেই বিয়ে করতে চাই, এটা ওটা আমার জন্য হাতও কেটে ফেলছে। হ্যাঁ, তো এখন যদি তোমাকে আমার সাথে দেখে ওরা ওখানে, তাহলে হয়তো বিষয়টা অন্যভাবে ওরা নেবে, ঠিক আছে, এবং তোমাকেও কোনো ধরনের ক্ষতি করতে পারে। তো তাই আমিও তোমার ভালো চাই, তুমি যেহেতু আমার ভালো চাই, তুমি আমাকে ওখানে দিয়ে তুমি সেই সিএনজি নিয়ে তুমি আবার ব্যাক করবে এদিকে। তো তখন গুরু আমি বললাম যে একটা ছেলে হাত কেটে ফেললো, অথচ তুমি তাকে ভালোবাসতে পারলো না। মানে আমি মনে মনে আর কি আমি বিষয়টা খুব চিন্তা করতেছি যে আসলে কোন ধরনের, আমি তো কিছুই করলাম না, হঠাৎ করে আমাকে তুমি আমাকে কেন বাসলা? আচ্ছা, এটা আমি মনে মনে গিয়ে করতেছি। তো আমাকে সেই সরাসরি বলছে যে আমার জন্য হাত কেটে ফেলছে, অনেক কিছু করছে। তো অ্যাকচুয়ালি সে আবার বললো যে আসলে তাদের ফ্যামিলিটা ভালো না, তাই আমি সারা দিই নাই, হ্যাঁ ওইদিকে ডাক দিই নাই। তো তারপরে গেলাম ওখানে বর্মি বাজারে গেলাম। যাওয়ার পর তাকে যখন গুরু যাচ্ছি, আসলে পথটা যখন শেষ হয়ে যাচ্ছে, তখন আমার না চোখ দিয়ে পানি পড়তেছে যে আমি আসলে তাকে রেখে কীভাবে এদিকে ব্যাক করবো, কীভাবে আসবো। আমার তো আসলে সেই ধরনের মানে সাহসটা আমি পাচ্ছি না যে ওকে রেখে আমি একা যে চলে আসবো। আসলে আমি তো আবার একা হয়ে যাব। তো এরপরে গুরু আমি মানে আমার
অলরেডি আমি কাঁদি, চোখ দিয়ে পানি পড়ে পরে সে বলছে যে তুমি কাঁদতেছো কেন? আমি বললাম না কাঁদতেছি না, এমনি চোখ দিয়ে পানি বের হচ্ছে। পরে বলছে যে হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি কাঁদতেছো, যে তুমি আসলে আমাকে নিয়ে কোনো টেনশন করো না, আমি তো তোমার আছি। তো সেই নিজেই আমার হাতটা এভাবে টেনে নিয়ে বললো যে আমি তোমার আছি, তোমাকে কথা দিলাম তোমারই থাকবো, তো তুমি কখনো আমাকে নিয়ে টেনশন করো না, তুমি তোমার মতো করেই থাকো, কোনো সমস্যা হবে না, আমি তোমার আছি, তোমাকে কথা দিলাম। তো এরপরে এগুলো আসলে আমার চোখ দিয়ে কিন্তু পানি পড়তেছে তখন। তো যাই এক পর্যায়ে কোনোভাবেই ওখানে বর্মীবাজারে যাই, যাওয়ার আগে তার সাথে আমার একটা কিস করাকরি হয়েছিল সেনজির মধ্যে। তো এরপরে তাকে নামাই দিই, আমি নামাই দেওয়ার পরে আমি আবার কোনোভাবেই মানে পারতেছিলাম না আসলেই। আমি যতক্ষণ রিক্সাটা দেখছি ওকে, আমি সিএনজি থেকে নেমে ওকে একটা রিক্সাতে উঠাই দিয়ে একটু দূরে আর কি, ওই কলেজের ওখানেই তাদের বাসা ছিল, তো ওখানে যাবে, তো আমি একটা রিক্সাতে উঠে দিয়ে তাকে আবার আমি সেই সিএনজিতে উঠি। তো তাকে যতক্ষণ আমি রিক্সাটা দেখছি ততক্ষণ আমি তাকিয়েছিলাম। তো যেই চলে গেল, তারপর আমি আমার মতো করে আবার সিএনজি নিয়ে ঢাকায় আসবো সেই উদ্দেশ্যে রওনা দিই। তো আস্তে আস্তে আপনার আমি মানে কিছুক্ষণ গাড়িটা চলায়, সেই অবস্থায় সে আমাকে 10-12টা SMS করছে যে রোহান তুমি কোথায়, কতটুক গেলা, মানে সেই কথাটা এমনভাবে বলছিল যে আমি মনে হয় তার হাজবেন্ড। ওগো করে কথাটা গুলো বলতো, সে এসব কথা বলতো, ওগো তুমি কোথায়, এটা ওটা। তো এরপরে আমি আসলে তো আমি মানে সে যত কথাগুলি বলতেছে না তত আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো আমার ফোনে ব্লেস ছিল না, তো আর হচ্ছে আমি তাকে কোনোভাবে SMS দিতে পারতেছি না, ফোনেও কথা বলতে পারতেছি না তার সাথে, যেহেতু আমি গাড়িতে। তো তারপরে কোনোভাবেই আমি চলে আসি মাওনাতে, আসি মাওনা থেকে আপনার সিএনজি থেকে আমি নেমে যাই, নামার পর তাড়াতাড়ি ফোনে লোড করি, টাকা ঢুকাই, তারপর তাকে আমি ফোন দিয়ে বলি যে আসলে আমার ফোনে টাকা ছিল না, আমি তোমাকে SMS দিতে পারি নাই, ফোনও দিতে পারি নাই, তো ঠিক আছে তুমি টেনশন করো না, আমি চলে যেতে পারবো। বলো তুমি এখন কোথায়? আমি বললাম এখানে মাওনাতেই চলে আসছি আমি। পরে বলছে ঠিক আছে, তুমি যতক্ষণ ঢাকায় যাবে না, যতক্ষণ বাসায় ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বসেই থাকবো। তো তুমি যখন বাসায় ঢুকবে তখন আমাকে বলবো, আমিও শুবো তুমিও শুবে। তারপর আমি বললাম তাকে না তোমার কষ্ট করতে হবে না, তুমি ঘুমিয়ে যাও, কিছু খেয়ে ঘুমিয়ে যাও, আমি বাসায় চলে যেতে পারবো, কোনো সমস্যা নেই। তো তার এক পর্যায়ে বলতে বলতে সে বললো ঠিক আছে তাহলে তুমি কিন্তু বাসায় যে সকালবেলায় আমাকে ফোন দিবা। তা বললাম ঠিক আছে, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো তারপরে আমি একটা বাস উঠি, ওঠার পরে চলে আসি ঢাকায় চলে আসি। যখন আমি ঢাকায় চলে আসি তখন গুরু মানে আমি বাসাতে যে কিভাবে গেছি আমি নিজেও জানি না, যে আসলে একটা রিক্সাওয়ালা মামা ছিল, সে আমাকে বাসায় একবারে উঠাই দিছে। তো দৌড়ে মানে আমি অন্যরকম হয়ে গেছিলাম, আসলে মাথায় কিছু কাজ করতেছিল না আমার। ওকে রেখে আসছে। কয়টা বাজে ঢাকায় আসেন? প্রায় 2টা পার হয়ে যায়। আচ্ছা। তো এরপরে গুরু সকালে উঠি, আবার ঘুম থেকে ওঠার পরে আমি তাড়াতাড়ি ফ্রেশ হই, আমার যেহেতু 9টার দিকে অফিসে যেতে হবে। তো টুকটাক আর কি তার সাথে ফোনে কথা হলো, তো সে বললো আমি নাস্তা খাবো, চা খাবো, তুমি কি খাবো খাও। পরে খেলাম, খাওয়ার পর আমি অফিসে চলে যাই। যাওয়ার পরে গুরু এইভাবে যাচ্ছে দিনকাল ভালোই যাচ্ছে, কথা হয়, সে মাঝে মাঝে রাগ করে টুকটাক, তো আমি আবার সেগুলো যেভাবে পারি, সে যেটা বলতো আমি তাকে সেটাই মিঠাই দিতাম, সেই যখন যেটা আমার কাছ থেকে চাই আমি সেটাই তাকে ঠিকঠাক করে দিচ্ছি। তখনও কি টাকা পয়সা মাঝে মাঝে নিত? হ্যাঁ মাঝে মাঝে এটা টুকটাক ছিল অবশ্যই। আচ্ছা। তো এরপরে গুরু আরেকদিন সে আমাকে বলতেছে যে আম্মু আমার জন্য কিছু জিনিস পাঠাইছে, মানে এটা হচ্ছে 5-6 তারিখ, আবার আমি যে আবার যাওয়ার কথা ছিল, আম্মু কিছু জিনিস পাঠাইছে আমার জন্য এসএ পরিবহনে, সেগুলো আনতে হবে, তুমি কি আসতে পারবা? আমি বললাম ঠিক আছে, আমার যেহেতু আগে থেকে পরিকল্পনা তো ছিলই। হ্যাঁ ছিলই, আর আমি যেতেই পারবো, এখন আমার সব ঠিকঠাক আছে, সমস্যা নেই, আমি আসবো। তারপরে গেলাম, আবার এরপরে নেক্সট ডে যখন তার সাথে আমার দেখা হয় 7-8 দিন পরে আর কি আবার যাই আমি। যাওয়ার পরে গুরু সেই আবার মাওনা বাজারে তার একটা কাজ ছিল, সে বললো যে আমি তোমাকে নিয়ে ওই অফিসে ঢুকবো, ওখান থেকে কাজটা শেষ করে তোমাকে নিয়ে আবার গাজীপুর যাবো। তাই বললাম ঠিক আছে। তো আমি যেতে যেতে একটু লেট হয়ে যাই, যেহেতু দূরের জায়গা, তো সেক্ষেত্রে আমি আসলে তাকে ওই সময়টা দিতে পারি না, সেই তার কাজটা শেষ করে আমার জন্য অপেক্ষা করছিল অফিসের ভিতরে। তো আমি আসলাম, আসার পরে তার সাথে কথা হলো, তাকে আবার নিলাম একসাথে, নেওয়ার পরে আমরা যেই আপনার গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিই। তো গাজীপুর আসি, আসার পরে কাজটা শেষ করি, যেই জিনিসগুলো তারা আমার পাঠাইছিল সেগুলো নিই, নেওয়ার পরে আবার মাওনা চলে যাবো আর কি। তো সেখানে কিন্তু তার সাথে আমার ভালো কথা হচ্ছিল এটা ওঠা নিয়ে। হ্যাঁ এক পর্যায়ে সেই হাতে একটু ব্যথা পাই, পরে সেখানে রক্ত বের হচ্ছিল।
তো আমি সেটা মানে ওই যে আপনার আলফিন আছে না, আলপিন, হ্যাঁ সেখানে একটু করে লাগে, তো সেই আচ্ছা। ব্যথা পাই, রক্ত বেরোচ্ছিল ওখান থেকে, তো ওটা আমি চিবি ধরি, হ্যাঁ সেই উহা করতেছিল মানে। তো তারপরে আমি ওখান থেকে ওকে কোনোভাবেই ওইটার মধ্যে একটা গিয়ে দিয়ে পেঁচাই দিয়ে পরে আবার সিএনজি, আমি বললাম সিএনজিতে করে যাই মাওনা। পরে সে বলতেছে যে আসলে সিএনজিতে যাওয়া যাবে না রোহান, আমরা লেগুনা গাড়ি নিয়ে যাই, ওখানে বাতাস লাগে, অনেক ভালো লাগবে। তো আমি বললাম আমি তো আসলে ওই গাড়িতে উঠি না, ওই গাড়ি আমার পছন্দ না। ওই গাড়িতে মনে করো যে বড় বড় গাড়ি যেহেতু চলে রাস্তায়, এগুলো ছোটখাটো গাড়ি লাগলে একটা ভয়াবহ, আমার ভয় লাগে, আমি ওই গাড়িতে উঠবো না। পরে সে বলছে না তোমার ওই গাড়ি নিয়ে যেতে হবে, ওখানে অনেক বাতাস লাগে, দেখবা তোমার অনেক ভালো লাগবে। আচ্ছা, লেগুনা তো অনেক বাতাস লাগে। আচ্ছা, তারপরে গুরু সেই গাড়িতে উঠি, সে যেটাতে বললো, কিন্তু আমি বলছিলাম যে ওই গাড়ি নিয়ে না যাই, সিএনজি নিয়ে চলে যাই আমরা। তো সে যেহেতু বলতেছে, আমি তো সবসময় সে যেটাই চাইছে আমি সেটাতেই আমি রাজি। জি স্যার। হ্যাঁ, তারপরে গুরু ওখান থেকে আপনার উঠি, লেগুনা গাড়িতে ওঠার পরে আমাকে বললো যে সেই রোহান তুমি এক সাইডে যাই, ওই সাইডে যাই বসো, একটা জায়গা দেখাই দিলাম, ও যে ওই সাইডে যাই বসো তুমি, আমি এখানে বসি। আচ্ছা, এখানেও আবার ডিরেকশন দেয়া? হ্যাঁ, পাশে বসলে কি মানে পাশে কার আমি জন্য? মানে সেটা বুঝতে পারিনি ওর বিষয়টা কি, তো আমি ঠিকই বুঝে পেয়ে বলছি, কারণ তার পাশে কেউ না কেউ তো বসবে। হ্যাঁ, আমার তার তো পাশের জায়গাটা নিঃসন্দেহে ফাঁকা থাকবে না, কেউ না কেউ তো বসবে। হ্যাঁ অবশ্যই বসবে, তো আমি সেদিকে যাচ্ছি। তো আমি ওখানে যেয়ে বসলাম, বসার পরে গুরু 2-3টা ছেলে আসলো, আসার পর তার পাশেই বসলো। আচ্ছা, তখন সে কিছু বলতেছে না, বা ভাই আপনারা ওঠেন বা ওই ছেড়ে যেয়ে বসেন, এ ধরনের কোনো কিছুই বলছে না। আমি কিন্তু তার দিকে থাকেই থাকছি, আমার মাথায় ব্রেক খারাপ হয়ে গেছে। বললাম আমিও তো আসলে, আমি তো তার বয়ফ্রেন্ড, আর ওরা বাড়তে চলে আসে তার পাশে বসলো, সে কিছুই বললো না, অথচ আমাকে বললো যে তুমি ওই পাশে যেয়ে বসো। তারপর গুরু মানে আমি একদিকে থাকি, একবারে চোখ টুক লাল করে তাকিয়েছিলাম, তো ভালো লাগতেছিল না আমার। তারপর দেখতেছি গুরু গাড়িটা অনেকগুলো মানুষ উঠছে, মানে এগুলো বলার মতো না। স্বাভাবিক বিষয়, লেগুনা তো মানে গণপরিবহন। আমার খুব খারাপ লাগতেছে, একদিকে ওর পাশে যে 2-3টা ছেলে বসে আছে, এটা নিয়ে আমি প্রবলেম টেনশন করতেছি, আর একদিকে দেখতেছি গাড়িগুলো মানে গরম, অনেক কারণ এটা তো কেউ রিজার্ভ করে না, যে যত পারে উঠতে পারে। তারপর আমি বিশেষ করে ওই জিনিসটার জন্য রাগ করে গাড়ি থেকে আমি নেমে যাই, তার পাশে 2-3টা ছেলে বসলো, অথচ কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে গাড়ি ধরে। তো এইভাবে তো একটা মেয়ে মানুষ, আমি তার বয়ফ্রেন্ড আছি, সেই আমাকেই বলতে পারে তুমি আমার পাশে বসো, সেখানে 2-3টা ছেলে আসে তার পাশে বসো, সে কিছু বলতেছে না। তো তারপর আমি রাগ করে গাড়ি থেকে নেমে যাই। আসলে রাগটা ছিল এরকম, আমি জাস্ট দেখতাম সে কি করে। আচ্ছা, তো আমি নামার পরে দেখি সেই নামতেছে না কিছুতেই। তো আমি ওই যে গাড়ির যে হেল্পার ছিল তাকে বললাম যে ছোটো ভাই, তোমাদের কি এটা নিয়ম যে একটা মেয়ের পাশে এতগুলো ছেলে বসাই দিয়ে তোমরা গাড়িগুলো চালাও, এটা কি তোমাদের নিয়ম? পরে সে বললো যে আমাদের কি দোষ, সেই তো এখানে বসলো, এখানে তো মেয়ে দেখছে, সেই পাশে বসে না, ওইখানে বসছে, আসলে সে নিজেই বসছে গুরু এখানে। তো আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। তো এক পর্যায়ে আমি তাকে বলি, হাত ধরে বলি যে আসো গাড়ি থেকে নেমে যাই, আমরা সিএনজি নিয়ে যাই। তো সে বলছে নামবো না, এটা ওটা। পরে আরেকটা আপু বললো হঠাৎ করে যে আপু যখন বলতেছে যান না ওর সাথে, সমস্যা কি, সিএনজি নিয়ে চলে যান, হয়তো ওর গাড়িটা খারাপ লাগতেছে। আমার বিশেষ করে বেশি খারাপ লাগছিল যে ওর পাশে যে 2-3টা ছেলে, সেই জিনিসটা আমি নিতে পারছিলাম না। হ্যাঁ, এক পর্যায়ে সেই রাগ করে গাড়ি থেকে নামে, যখন নামছে না তখন দাঁত মানে কেমন জনে করে আমার দিকে তাকাচ্ছে, ঠিক আছে। পরে আর একটু লম্বা টম্বা, সেই মানে আমারও কেমন জানি লাগতেছে, এই মেরে বসলো না, মনে বললাম যে নাকি এখানে আমাকে থাপ্পড় মেরে দিবে। তারপরে আমি ওখান থেকে গুরু অন্য একটা গাড়ি নিয়ে যাই, যাওয়ার পরে সেই গাড়িতে আমার সাথে কোনো কথা বলতেছে না, গাড়িটা খালি ছিল একবারে, ওই গাড়ি নিয়ে আমরা যাই, তো কোনো কথা বলতেছে না, চুপচাপ। তো আমি তাকে আজা করে ধরে বলতেছি আসলে রাগ করো না, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে গাড়ি থেকে নামাইছি, আসলে আমার খারাপ লাগতেছিল যে এটাই। আমি তাকে কুলে বলি যে তোমার পাশে যে 2-3টা ছেলে ছিল, অথচ তারা বসে থাকলো, তুমি কিছুই বললো না, আর আমি তো তোমার ওখানেই ছিলাম, আমি তোমার বয়ফ্রেন্ড, কিন্তু আমি তোমার ওখান থেকে অনেক দূরে, তো তুমি আমাকে কেন ডাকলা না, তুমি আমাকে কিছুই বললা না, অথচ 2-3টা ছেলে তোমার পাশে বসা আছে। তো এরপরে সেই বললো যে কথা বলিস না, চুপ থাক, এটা গাড়িতে বেশি, আবার তুই তাই প্রায় সময় এটা চলতোই, বেশি কথা বলিস না, এটা গাড়ি। আমি ওকে এভাবে ধরছি, তো মানে রাগ করো না, ঠিক আছে, আসলে আমার ভুল হয়ে গেছে, সরি বলতেছে ওকে, বলছে যে এত কাহিনী করিস না, চুপচাপ বসে থাকি, এটা গাড়ি, কিন্তু এখানে অনেক ধরনের মানুষ উঠে গাড়িতে। আমি বললাম ঠিক আছে। পরে সেই পাপ্পন খাচ্ছিল, পাপ্পন সেই খুব পছন্দ করতো আসলে পপকর্ন। হ্যাঁ, ওটা কি পাপ্পন নাকি জানি বললাম, আমি আসলে সাদা তো পপকর্ন, ভুট্টা ভাজা ভাই। এরপরে সেই ওইটা কাজ ছিল,
তো আমাকে বলছে যে মানে আমাকে খাইতে বলতেছে না, মানে প্যাকেটটা আমার এদিকে দিয়ে এমনি ধরে থাকছে, মানে নাও সেটা বলতেছে না। তো আমি দেখলাম যে সে আসলে আমাকে নিতে বলতে পারতেছে না, বা হয়তো তার ওই প্রবলেমটার কারণে সে আমাকে বলতেছে না, আমি নিজে আমি 2-3টা নিই, নেওয়ার পরে খাই। তো এইভাবেই আমি তাকে মানে আপনার মাওনা যাই পর্যন্ত তাকে আমি বোঝাই যে আসলে ভুল হয়ে গেছে, সরি, রাগ করো না, এটা ওটা। পরে বলছে ঠিক আছে, আসলে তুই না কেমন ধরনের আমি জানি না। তো তার মতো করে সে অনেক কিছু বললো, এক পর্যায়ে চলে যাই। কিন্তু যখন গুরু সেই আসছে না প্রথমে মাওনাতে, তখন আমার জন্য একটা গিফট আনছিল। আপনার গিফটটা সে আমাকে বললো যে গাড়ির মধ্যে যে এই ব্যাগটা রাখো, এটা তুমি বাসায় গিয়ে খুলে এখানে কি আছে নাই আমাকে জানাবা, আবার দেখো গাড়িতে তাড়িতে ফেলে যেও না। ওই দিনই। তো আমি বললাম এখানে কি আছে, সেই হেসে বলছে যে এখানে সাপ আছে, সাপ খুললে সাপ বেরোবে। তো একটু হাসলাম আমার সাথে আর কি, সেটা দিয়ে মজা করে। তারপর আমি বললাম সাপ থাকলে থাক, তুমি যেটা যেহেতু আমার হাতে দিছো, এটাতে যেটা থাক আমি আমার কাছে রাখবো। তো আমি মনে করছিলাম কিছু খাবার জাতীয় জিনিস, কেননা সেটা হচ্ছে সেই আমাকে একটা জিনিস খাওয়াবে বলছিল, আচ্ছা, নতুন ডিজাইনের একটা জিনিস, সেই নিজেই করতে পারে ওইটা, সেই নিজেই করে আনতে বলছিল আমাকে। আমি মনে করছিলাম খাবার জিনিস নিয়ে এসছে, হ্যাঁ আমি সেটাই মনে করছিলাম। কিন্তু এখানে যে গিফটের জিনিস সেটা আমি জানতাম না, জিনিসটা খুবই হালকাই ছিল। তো তারপরে আমি ভালো করে কিন্তু রেখে দিই জিনিসটা আমি। তো এরপর আবার ওখানে নেমে বর্মীবাজারে, ওখান থেকে আবার সিএনজি নিয়ে আবার ওখানে ওকে দিয়ে আসি, ওর বাসা পর্যন্ত দিয়ে আসি আমি। কিন্তু ওইদিকে আমি যাইনি, মানুষ আমি দেখতেছি না কে নাকি, গাড়ি থেকে নামিয়ে দিলাম আবার। তো কথাবার্তা হচ্ছিল ভালো, আবার মাঝে মাঝে কিন্তু সেই বলতেছে যে রোহান আমার না কেমন জানি লাগতেছে। আমি বললাম কি কয়, আসলে তুমি কোন ধরনের বুঝি না, মানে সেটা কেন বলতো গুরু বারবার আমিও জানি না, আজ পর্যন্ত জানি না আমি। আচ্ছা, মানে এসব কথা বলতো, মানে হঠাৎ করে মন টন খারাপ কেমন জানি হয়ে যেত। তো আমি সেটা নিয়ে মানে খুব বেশি চিন্তা করতাম যে আসলে ও মাঝে মাঝে এরকম করে। সেদিনও সিএনজিতে একই অবস্থা, ওইরকমই করে। তো তারপর আমি দিয়ে তাকে চলে আসি, ঢাকায় আসি। আসার পরে কিন্তু সেদিনও গুরু আমার একই অবস্থা, যে আসলে খুব খারাপ লাগতেছিল আমার, তাকে রেখে যে আমি চলে আসতেছি। তো চলে আসি, আসার পরে আমি বাসায় ঢুকে প্রায় রাত 1টা বাজে। সেদিন বাসায় ঢুকা মাত্রই আমি জিনিসটা খুলে দেখি, আসলে কাপড়ে খুলিনি আমি, খালি জাস্ট জুতাগুলোই খুলছিলাম। জুতোগুলো খোলার পরে আমি ওই প্যাকেটটা খুলি আমার রুমে ঢোকার পর আর কি। তো প্যাকেটটা খুলে দেখি ওখানে কলম ছিল 2টা, পরে একটা গিফটের ভালো একটা জিনিস ছিল। তো মানে তার কিছু হাতের বানানো কাপনিস বা ফুল এই ধরনের কিছু ছিল। আচ্ছা। তো তারপর সে জানতো যে আমি ডাব সাবান ইউজ করতাম, সে ওইরকম একটা বড় সাবান ছিল। হ্যাঁ, সো এরকম ভালো ভালো কিছু জিনিস ছিল। ওখান থেকে আমি দেখে মানে ওকে জানালেন? না জানাই নাই। আমি বললাম যে আসলে ও আমাকে এতটা ভালোবাসে আমি তো জানতাম না। আসলে সেইখানে করে আমি একটা জিনিস পাই, সেটা হচ্ছে একটা লেটার পাই আমি, প্রেমপত্র। হ্যাঁ, আচ্ছা, ফুলের ভিতরে আর কি। ফুলে আমি দেখি জিনিসটা, ওখানে আসলে গুরু যে লেখাটা ছিল না, আমি বারবার সেটাই মনে করতাম যে সে যখন আমার সাথে রাগ করতো কোনো বিষয় নিয়ে। বা কি লেখা ছিল ভাই বলেন, কাহিনী করেন না, যে আপনার ভালোবাসার মানুষের সুর ধরে বলতে কাহিনী করেন না, শুনি কি লেখা ছিল? লেখা ছিল যে রোহান আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তবে মাঝে মাঝে কথা বলো মনটা খারাপ হয়ে যায়, তো তবে ভেবো না কোনোদিন ভুলে যাব, একবার যখন ভালোবেসেছি সারা জীবন ভালোবাসবো, এবং তুমি আমাকে ভালোবাসো জান প্লিজ। এইটাই ছিল। আচ্ছা, ওকে। তো এরপরে গুরু আমি আসলে সেটা পড়ার পরে না আমি মানে কান্নাটা ধরে রাখতে পারতেছিলাম না। আসলে মেয়েটা এতটা ভালোবাসে আমাকে, আমি তো জানতাম না কেন তাকে কষ্ট দিলাম আজকে লেগুনাতে এটা ওটা। তো এরপরে গুরু দিনকাল যায়। আপনি খুব ইমোশনাল। হ্যাঁ, ভয়ঙ্কর ইমোশনাল আপনি। আচ্ছা, শুনি। তারপরে গুরু এইভাবে আর কি দিনকাল যাচ্ছিল ভালোই। তো মাঝে মাঝে আমার যাওয়া হতো, মানে এভাবে চলছে, যাচ্ছেন আসছেন, চলছে, আপনার ভালো দিনগুলো চলছে। হ্যাঁ, তো এক পর্যায়ে সেই ওখান থেকে আপনার গিয়াতে চলে আসে, বর্মীবাজারে চলে আসে, যেখানে সেই অফিস কথা বললাম আমি, একটা অফিসে গেছিল, ওখানে একটা তার জব হয়। তো সে সেখানেই চলে আসে। আসার পরে কাছে এসে বলতে হবে, জোরে বলতে হবে, শ্রোতারা শুনছে তো। হ্যাঁ, পরে সেখানে আসে। তো আমি প্রায় সময় ওখানে যেতাম। তো ওখানে যার বাসায় থাকতো, ওখানে আমি মাঝে মাঝে গিয়ে দুপুরে লাঞ্চ করছি, যেহেতু সেই সময়টার মধ্যে আমি গেছি। তো আমাকে লাঞ্চ ছাড়া আফুটা আসতে দিত না। যে আফুটা ডাক্তার ছিল দাঁতের, খুব ভালো, খুবই ভালো, এখনো মাঝে মাঝে আমার সাথে কথা হয়। আচ্ছা। তো
সেই এভরিথিং জানতো আর কি বিষয়টা। তো এরপরে গুরু মানে এটা কি আপনার ভালোবাসার মানুষের কি রুমমেট? হ্যাঁ, মানে না উনার হচ্ছে আপনার ওই বাসায় ভাড়া থাকতো আর কি। আচ্ছা, মানে আপনার ভালোবাসার মানুষের নামটা কি তাই তো এখন পর্যন্ত জিজ্ঞেস করলাম না। ও আচ্ছা, মানে আপনি তো ওই যে স্বপ্নহীন কি কন্যা, ওনার নাম ছিল লাকি। লাকি, আচ্ছা লাকি হচ্ছে এই আপুর বাসায় থাকতো, মানে যে ডাক্তার আপুর কথা আপনি বলছেন। হ্যাঁ হ্যাঁ, ওই আপুর বাসায় ভাড়া থাকতো আর কি। তো এরপর গুরু আমি ওখানে প্রায় সময় যেতাম আর আপুর বাসায়। আচ্ছা। তো একদিন সে আমাকে হঠাৎ করে বলছে যে রোহান একটু টঙ্গী আসতে হবে, একটা কাজ আছে, তুমি এখনই আসো তাড়াতাড়ি। অফিসের বুদ্ধি তখন আমি দুপুর 2টা-3টা বাজে। আমি বসকে বললাম যে আমার একটু বাইরে যেতে হবে। সেই কিন্তু আমার প্রতি খুব বেশি গিয়েছিল, আমাকে আসলে অনেক ভালো জানতো, সেই এখনো ভালো জানে। তো সব সময় আসলে হয়তো আমি এখনো জবটার মধ্যে নাই, অন্য একটা জব করতেছি। তো আমি এক পর্যায়ে ওখান থেকে বের হয়ে আর কি ওখানে যাই। যাওয়ার পর ওর কাজটা শেষ করি। শেষ করার পরে গুরু আমি যখন আমরা কাজটা শেষ করে দুপুরের খাবারের সময় হয়ে গেছে, তখন আমি তাকে বলি যে আসলে আমরা লাস্টে করে যাই এখান থেকে একটা রেস্টুরেন্টে ঢুকে। তো পরে বললো যে আসলে সময় তো নাই, তুমি যেহেতু বলতেছো ঠিক আছে চলো। সে ওখানে গুরু আমি আপনার কি আছে জিজ্ঞেস করলাম। তো বললো যে গরুর মাংস দিয়ে ভালো খিচুড়ি আছে। তো আমি এটা কখনো খাই না, আমার কেমন জানি লাগলো যে এটা খেয়ে দেখি আজকে। আমি আসলে লাইফে মনে হয় একবারই খাইছিলাম, এইবার নেক্সট 2বার খাইছি আমি। আচ্ছা, সেটা আমার মানে গরুর মাংসের কথা যখন বলছে আমি বললাম খেয়ে দেখি কেমন। তো তাকে না বলে আমি সেটা অর্ডার করে ফেলছি। তো করার পর সেই হাত ফ্রেশ হয়ে আসলো, হাত দিয়ে আসলো। আসার পর মানে আমার সাথে কেমন জানি হঠাৎ করে রেগে গেলো যে তোমাকে কি আমি বলছি এগুলো খাবো, কেন অর্ডার দিছো তুমি, এটা ওটা। পর আমি চুপ করে আছি রেস্টুরেন্টের ভিতরেই। পরে আমি চুপ করে আছি, কিন্তু ওখানে মনে করেন যে যারা আশপাশে ছিলেন, হ্যাঁ ওরা হা করে তাকিয়ে আছে, বলছে কি ব্যাপার। ওরা হঠাৎ করে ঢুকলো ভালো, আবার ভাইজা গেল, কিন্তু আমি কিছু বলতেছি না, আমি চুপ একবারে। তো বুবার মতো আমি হা করে মানে ওর দিকে তাকিয়ে থাকছি, আর ওই বলতেছে এটা ওটা। তারপরে গুরু ওখান থেকে আপনার যাই হোক খাওয়া হয়েছিল। খাওয়া আসলে বলি আমি যে খাবারটা সেও যেহেতু বেশি খাই না, সেই খুবই কম খাই খাবার দাবার আমি জানি। তো আমি মানে 1 প্লেট অর্ডার করছিলাম। তো তারপর ওখান থেকে আপনার আমি বললাম ও খাবে না, আমি জানতাম সেটা, ওই মানে খাই না, ও খাই আইসক্রিম এটা ওইটা পপকর্ন এটা এইগুলাই সে তার খাবার সারাদিনই। তারপরে আমি বললাম তুমি যতটুকু খাবার নাও, আমি একটু করে খাবো, বেশি খাবো না। তো আমি ওই ছেলেটাকে বললাম যে ওখানে যিনি খাবারগুলো দিল আর কি মেসি আর কি, বললাম যে 2টা চামচ দিলে ভালো হবে। পরে সেই 2টা চামচ দিলে আমি বললাম 1 প্লেটে খাই দুজনে, ভালো দেখা যাবে। পরে সে বলছে আমি তোর সাথে খাবো, তুই কি মনে করছস? তো আমি গুরুর কথাটা শুনে না খারাপ লাগছিল আমার আসলে। আমার তো মনে হচ্ছিল যে দুজনে খেলে খুব ভালো লাগবে, বা এটা একটা একসাথে যে খাইছি এটা সারা জীবন মনে থাকবে। তারপর সেই রাগ করে গেল না। তারপর আবার একটা প্লেট নিয়ে কিন্তু ওখান থেকে ভাগ করলেন খাবার। হ্যাঁ ভাগ করবো, করার পরে খাওয়ার পর বলছে স্পিড খাবো, ঠান্ডা জাতীয় কিছু একটা খাবো। তারপর খেলাম, খাওয়ার পরে গুরু ওখান থেকে বাইর হই। যখন আমি ওর হাতটা ধরি তখন এইভাবে একটা যে গিয়া করে দিছে আমার, মানে আমি ব্যথা পাইছি এইভাবে। হ্যাঁ, তো তারপরে গুরু এই রাকের মধ্যে ওখান থেকে আবার গাড়িতে ওঠার পরে আমার কাছে বাঙ্কি টাকা ছিল না। তো আমি মানে এখানে তো 1000 টাকা বাঙ্কি দিতে খুব প্রবলেম। ওখানে গাজীপুর থেকে আমি ঢাকা আসবো বাস নিয়ে 30 টাকা ভাড়ার মধ্যে। তো তাকে বলি তোমার কাছ থেকে একটা বাঙ্কি টাকা দাও। তো পরে সে বললো যে কত টাকা বাঙ্কি লাগবে তোমার? আমি বললাম 32 টাকা হলো আমার কাছে, 1000 টাকা নোট আছে তো বাঙ্কি তো নিতে পারবো না, বাসের মধ্যে আবার সমস্যা হবে আমার। সে বললো ঠিক আছে। তো সেই আমি কিন্তু মনে করছিলাম তাকে 1000 টাকাটা দিয়ে আমি তার থেকে 100-200 টাকা নেব। তো পরে সে বললো যে না লাগবে না, তুমি এই 100 টাকা দিয়ে তুমি চলে যাও। তো ওখান থেকে আমি আবার ওকে কিন্তু সেই দিন আমি মাওনাতে দিয়ে আসি নাই, আমি গাজীপুর থেকে তাকে গাড়িতে তুলে দিয়ে ঠিক একই সেই লেগুনা গাড়িতে উঠলো। তার সেটা পছন্দের, ওখানে বাতাস লাগে খুবই ভালো লাগে। পরে সেই উঠার পরে পুরো আপনার আমি চলে আসি আর কি, সে চলে গেলো, আমি চলে আসি ভালো। তো আমি আসতে চাচ্ছিলাম না, কিন্তু এক পর্যায়ে ওর পাশে একটা আফু বসা ছিল, সে বলছে আপনি চলে যান, কেন এভাবে দাঁড়িয়ে থাকছেন, লোকজন বলবে, মানে আমি ওর দিকে তাকিয়ে বুঝতে পারছি। গাড়িটা চলে গেলে হয়তো আমি চলে যাবো অবস্থা। তো সেই অবস্থায় আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন করি,
সে আবার গাজীপুর বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো তার সাথে আমি কথা বলি, সে তার বাইক ছিল, সে আবার বাইকে করে আমাকে এখানে আর কি উত্তরে এসে নামাই দেয়, ওখান থেকে আমি পুরানটা আসি। আচ্ছা। তো তারপর গুরু এভাবেই দিনকাল যাচ্ছিল ভালো। তো একদিন সে আমাকে আবার বলছে যে মিরপুর আপনার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আছে না, মিরপুর 2-এ বলছে যে তুমি কি ওই জায়গায় একটু যেতে পারবা? বললাম কেন? বলছে যে একটু জোরে কথা বলতে হবে, তুমি কি পারবে কিনা বলো। তো আমি বললাম হ্যাঁ পারবো, বলো, সমস্যা নেই। আচ্ছা, সে হঠাৎ করে একদিন বলছে যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যেতে, হ্যাঁ ওখানে আর কি কোনো একটা কাজে যেতে। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে ছোট্ট একটি বিরতি নেবো, কারণ ছোট্ট একটি বিরতির পর আমরা ফিরে আসবো আমাদের আজকে ভালোবাসার মানুষের গল্প কাহিনী নিয়ে। কিন্তু আপনিও যদি ঠিক রোহানের মতো আপনার ভালোবাসার কথা বলতে চান, তাহলে আপনাকে জানতে সাহায্য কিন্তু তার জন্য ছোট্ট একটু কাজ করতে হবে। মোবাইলে মেসেজ অপশনে যে টাইপ করতে হবে OG স্পেস দিয়ে হ্যাপি অথবা স্যাড, তারপর আরেকটি স্পেস দিয়ে আপনার নাম, আপনার লোকেশন অর্থাৎ আপনি কোথায় আছেন এবং আপনার ফোন নাম্বার লিখে পাঠাতে হবে 16260। এই নাম্বারে গুরু কথা দিচ্ছে আপনাদের নাম্বারগুলো পাওয়া মাত্রই আপনাকে কল করা শুরু করব, এবং ঠিক রোহানের মতো আপনিও আসবেন ভালোবাসা বাংলাদেশের হটসিটে, যেখানে বলবেন আপনার ভালোবাসার কথা, শুনবো সারা বিশ্ববাসী এবং নির্বাচন করব আদৌ আপনার ভালোবাসায় কতটা সত্যতা ছিল, আদৌ ভালোবাসা কিভাবে হয় কিংবা কিভাবে হয় না, সব বিষয়ে আলোচনার গল্পে। তারপর কি হলো রোহান? তারপরে আমি ওখানে তার কাগজপাতিগুলো নিয়ে আসি, যে চিবি ছিল এগুলা। তো আনার পরে আমি সে যেখানে বললো আমাকে ঠিকানাটা, আমি সেখানে দিয়ে দিই। দেওয়ার পরে হঠাৎ করে ওরা একটা নাকি ফোন করলো লোকে যে এখানে কিছু কাগজ দেওয়া হয় নাই, সেগুলো তো দিতে হবে। তো তারপর সে আমাকে আবার ফোনে জানালো। তো আমি বললাম তাহলে ঠিক আছে আমি আসতেছি। পরে সে বলছে না আমিও যাই, একেবারে আমি ঠিকঠাক করে দিয়ে আসি। এটা কি মিরপুর হার্ট ফাউন্ডেশনের সামনে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওই জায়গায় আর কি। তো তারপর ওখানে একটা দরখাস্ত লেখার প্রয়োজন ছিল। সে বললো ওটা আমি নিজের হাতে লেগে থেকে ঠিকঠাক করে দিয়ে আসবো, সমস্যা নেই, আমি যাই, তুমি উত্তরা আসো। আমি প্রায় সময় উত্তরায় মিট করতাম। তো ওখান থেকে আবার আমি ওখানে ছিলাম আর কি সেদিন। তো ওখান থেকে ওকে নিয়ে এখানে আসি, মিরপুর আসি। আসার পর ওর কাগজপাতি যেগুলো দেওয়ার কথা ছিল সব ঠিকঠাক করে দিয়ে চলে যাই। যাওয়ার পর তার একটা পরীক্ষা ছিল হঠাৎ মিরপুর কলেজে। তো সে বললো যে আমার পরীক্ষা, তুমি কি আসতে পারবা? তো আমি বললাম হ্যাঁ আমি আসতেছি। তো সেদিনই এর পরের দিনই আর কি, সেদিনই বললাম আমাকে, এর পরের দিন আবার আমি ওখানে যাই। যাওয়ার পর ওকে ওখান থেকে নিয়ে আসি। আসার পর সে তার একটা বোনের বাসায় ছিল, মিরপুর হচ্ছে লালমাটিয়ার ওখানে, মোহাম্মদপুর লালমাটিয়াটা পড়ে। হ্যাঁ। তো তারপর ওখানে আপনার তার বোনের বাসায় ছিল, আমি উঠাই দিই সেদিন। এরপর দিনই তার পরীক্ষা। তো হঠাৎ করে সে বললো যে আপু কি পাক করছো? পরে ও কি জানি একটা বললো, দেখি ওর মন খারাপ করে ফেলছে, কেমন জানি চেহারাটা কেমন জানি করে ফেলছে। তো আমি তাকে বললাম যে চলো একটু বাইরে যাই। তো সে বলছে কেন? আমি বললাম হ্যাঁ চলো না একটু বাইরে যাই। পরে সে বলছে যে না বাইরে যাওয়ার দরকার নাই, রাত হয়ে গেছে অনেক, তুমি তাড়াতাড়ি পুরান ঢাকায় চলে যাও, ওখান থেকে তুমি সকালে আসবে, আমি তোমার সাথে যে পরীক্ষাটা দিয়ে আসবো। তো আমি বললাম চলো একটু বাইরে যাই, একটু সমস্যা নেই, বেশি দূরে যাবো না, যে সামনে। উপর থেকে আমি তাকে দেখিয়ে দিলাম যে এই যে জায়গায় যাবো। সেই এক পর্যায়ে 2-3টা মেয়ে ছিল সাথে, উনি আর একটা ভাই যে আপুর বাসায় গেছে। হ্যাঁ হ্যাঁ। তো সবাই মিলে যাই। যাওয়ার পর আমি তার যে পছন্দের খাবারটা, সেই যেটা খাইতে চাই আর কি, আমি তাকে বললাম যে তোমার যেটা খাওয়ার ইচ্ছা সেটা খাও। আমি যে রাত্রে যে খাবারটা কি না কি হবে সেটা আমি বুঝতে পেরেছি, বলিনি। তো তারপরে তাকে আমি বললাম যে সমস্যা নেই, তুমি ঘুমাই আর কিছু কাল লেগে, আমি সকালবেলা এসে একসাথে বাইরে নাস্তা করবো। তো তারপর আমি চলে যাই তাড়াতাড়ি, পুরান ঢাকায় চলে যাই, আবার সকালবেলা আবার আসি। তো আসার পর সে পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পর তার বোনের বাসায় আবার আসি আমরা। আসার পর সে ওখান থেকে ফ্রেশ হলো, আমি নিচে ছিলাম। তো ওখান থেকে আবার তাকে নিয়ে আমি আপনার মাওনাতে যাবো আর কি, মাওনা তাকে আবার দিয়ে আসবো। তো সেইখানে আপনার হচ্ছে আমি তাকে যখন গাড়িতে উঠেই সেই বললো যে রোহান আসলে আমার বাস টাস ভালো লাগে না, আমি একটা প্রাইভেট কার কিনবো। তো আমি প্রাইভেট কার কিনবো? হ্যাঁ, আমি বললাম ভালো কথা তাহলে। আমি তাকে মজা করে এটা বললাম তুমি প্রাইভেট কার কেন কিনবে, তুমি প্রাইভেট গাড়ি কিনিও, একটু মজা করে বললাম আমি আর কি। পরে সে বলতেছে হ্যাঁ কিনবো দেখিস। তা বললাম সমস্যা না, আমিও হেল্প করবো কেন তোমার। তো এরপরে সেই মানে কথায় কথায় আর কি একটু টুকটাক দেখি রাগ করে, মানে আমি যদি একটু এইভাবে বসি না, সে বলবো ওইভাবে যাও, ওদিকে যাও, এটা ওটা বাসের মধ্যে। তো আমি চুপচাপ একবার বসে আসি। তো সেখান থেকে আমি আপনার গিয়াতে আসি, উত্তর আসি, আপনার গিয়া থেকে মিরপুর থেকে। তো উত্তর আসার পরে ওখান থেকে সে একটা জিনিস আমাকে দেখবে বলছিল সে গাড়ির মধ্যে। তো আমি সেটা তাকে দেখানোর জন্য মানে 1 থেকে 2 মিনিট হাঁটতে হবে আর কি। সো উত্তরা হাউস বিল্ডিং নেমে, আচ্ছা, তো ওখান থেকে আমি তাকে 2-1 মিনিট হাঁটাই নিয়ে ওই জিনিসটা আমি দেখালাম। পরে তাকে কেন আগে বলি নাই সেই জিনিসটা দেখাবো, ওইদিকে কেন নিয়ে গেলাম সেটার জন্য আমার আবার সাথে রাগ করলো। তো মানে কথায় কথায় রাগ করতো আর কি। আচ্ছা। তারপরে গুরু
আমি বললাম কপালে যেটা আছে। তো এরপরে তাকে নিয়ে আবার ওখান থেকে এদিকে চলে আসার পর আমি বললাম ঠিক আছে একটু ভালো বাস দেখি উঠে চলে যাবো দুজন। অনেক জামতাম ছিল সেদিন, হ্যাঁ লোকজন খুবই বেশি ছিল। তো তারপর শুক্রবার ছিল, সরি হ্যাঁ শুক্রবারই ছিল, শুক্রবারে পরীক্ষা হয়েছে তাদের। তো তারপরে আমি বললাম একটা বাস দেখি, একটা বাসে করে দুজনে চলে যাব। তো সেই এক পর্যায়ে দেখি করে একটা বাস চলে আসছে, ভাঙ্গাচোরা একটা বাস, অনেক লোকজন ওখানে, ঠিক আছে, মানে মানুষ ওঠার কোনো জায়গা নেই, সেই কেমন জানি উঠে গেছে। তো আমি রাগ করে আর উঠি নাই বাসে, বললাম ওর জন্য একটা ভালো বাস দেখতে, আমি এদিকে যাচ্ছি, সে ওদিকে উঠে গেছে। তো তারপরে সেই ফোন দিল, তুই বাস উঠলি না কেন? তো আমি বললাম তুমি ওঠার তো সুযোগই দিলে না, আমি একটা বাস দেখার জন্য এদিকে সামনের দিকে আসছি, তুমি ওইদিকে বাসে উঠে চলে গেলা। তো গাড়িটা কিন্তু আমি দেখতেছি যাচ্ছে, ঠিক আছে, আমি চাইলে কিন্তু উঠতেই পারতাম। তো আমি একটু রাগ করে আমি বললাম আমি পিছনের গাড়িতে যাই, সেই যাক চলে যাও। তাই বললাম ঠিক আছে তুমি চলে যাও, আমি পিছনের বাসে আসতেছি, সমস্যা হবে না, তুমি গাজীপুর নেমে একটু দাঁড়াও, আমি আইতেছি। সে বললো যে আজকের এটার জন্য দেখ তোর কি অবস্থা হয়। তো আমি বললাম কি আর হবে, কপালে যেটা আসে সেটাই হবে আর কি। তো তার সাথে এইভাবে কথা হয়, আমি আবার ওখানে যাই, যাওয়ার পর দেখি সেই গাড়িটা রিজার্ভ করে ফেলছে, মানে আমি যদি একটু পরে গেলে তাকে পেতাম না, সে চলে যেত মাওনাতে। তো যাই আমি দৌড়ে গাড়ি থেকে নেমে তাকে দেখলাম একটা গাড়ি ঠিক করতেছে, পরে যাই বললাম যে চলে আসছি, একটু হলে তো তুমি চলে যেতা। ওরা বলছে যে কেন আসছস, আমি তো এই জায়গাটায় একা আসতে পারছি, এটা কি আমি একা বাসায় যেতে পারবো না? তো বললাম হ্যাঁ পারবা, তারপর তুমি একা মানুষ, মেয়ে মানুষ, তো আর বিশেষ করে আমার ভালোবাসার মানুষ, ঠিক আছে, তো আমি তো তোমাকে একা যেতে দিতে পারি না, যেহেতু তুমি এখান থেকে বাস উঠে পড়ছো, সেক্ষেত্রে আমি বাসটা তো উঠতে পারি নাই, আমি তো একটা ভালো বাস দেখতেছিলাম তোমার জন্য। পরে সেখান থেকে গুরু আর কি, সে একটু রাগ থাক করে, আবার তাকে আমি কোনোভাবে বাসায় দিয়ে আসি। দেওয়ার পরে কথা হতে সে আমাকে একদিন বলতেছে যে রোহান আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। আসলে সেই গুরু বয়স আমার একটু বড় ছিল। বয়সে বড় ছিল? হ্যাঁ 4 বছর বড় ছিল সে। তো তারপর আচ্ছা, তো এটা তো আপনি বলেননি আগে, নাকি আপনি জানতেন না? না না আমি জানতাম না বলতে সেটা নিয়ে কথা হচ্ছিল সেই দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বয়স একটু বড় ছিল। না এটা কি আপনি আগে জানতেন নাকি? না আমি আগে জানতাম না গুরু। তো সেদিন সে আমাকে বলতেছে যে তোমার বয়স কত, তা আমার বয়সেরটা আমি বললাম। তো তারপর তার বয়স জিজ্ঞেস করলাম যে যখন 4 বছর বড় হয়ে গেল তখন আমি মানে মনে মনে চিন্তা করলাম যে এটা নিয়ে কোনো প্রবলেম হবে কি না। তো পরে সে বলছে যে আসলে রোহান বয়স তো না, দুটি মনে কি হলে ভালোবাসা হয়ে যায়, এটা নিয়ে তুমি টেনশন করো না। আমি হাসলাম, আমার ভালোই লাগতো, আমি বললাম ঠিক আছে ওকে নো প্রবলেম। তো তারপরে গুরু সেদিন আমাকে বলতেছে রোহান আমি তোমাকে ঠকাতে চাই না, আমি তোমাকে একটা সত্যি কথা বলি। তা আমি বললাম এমন কি সত্যি কথা বলবা তুমি আমার কাছকে? তো বললো যে হ্যাঁ তোমাকে আমি ঠকাতে চাই না, একটা কথা বলি, যেহেতু সেটা তোমাকে কোনো একদিন হয়তো তুমি শুনবা, তো সেই শোনার চেয়ে আমার কাছে আগেই বলে দিই। তো তারপরে গুরু আমি বললাম যে এমন কি সত্যি কথা, তোমার কি শরীরে কোনো প্রবলেম আছে? পরে সে বলছে না আমার শরীর তুমি দেখছো না একবারে সব ঠিকঠাক আছে। তো আমি বললাম ও আচ্ছা। তো তারপর বলছে গুরু সেই আসলে আমার না একবার বিয়ে হয়েছিল, তখন গুরু আমি দাঁড়ানো অবস্থা থেকে না মানে পড়ে যাই আমার রুমের ভিতরে, মোবাইলটা না কোথায় গেছে আমি নিজেও জানি না, আমার একবার বিয়ে হয়েছিল। তো এরপরে গুরু আমি অনেকক্ষণ মনে হয় যে কিছু জানি না, আমি এইভাবে রুমে পড়ে। এটা কতদিন পর জানলেন আপনি সম্পর্ক প্রায় 6-7 মাস, 6 থেকে 7। এবং এই 6-7 মাসের আগেও তো টেলিফোনে মানে ফেসবুকে কথা হয়েছে অনেক। আচ্ছা ঠিক আছে, আমি সেটার আগের কথা বাদই দিলাম যে তখন অপরিচিত মানুষ, কিন্তু আপনাদের প্রেমের বয়স তো প্রায় 6-7 মাস। 6-7 মাসে বহুবার দেখা হয়েছে, সারাদিন কথা হচ্ছে না হলে 100 বার। তো সেখানে আপনি 6-7 মাস পর জানলেন সে আপনাকে ঠকাবানের বিধায় তার বিয়ে হয়েছিল। প্রেম হলেও একটা হয়তো মানে বুঝে দিতাম যে আগে একটা সম্পর্ক ছিল, বিয়ে হওয়ার মতো বিষয় সে 7 মাস পরে বললো। 7 মাস পরে আমাকে বললো। আচ্ছা আমি মানে অবাক হয়ে গেলাম। তো কিছুক্ষণ প্রায় আমি 8-9 মিনিট মতো পড়েছিলাম যে কোনো কথা নেই আমার মুখ দিয়ে। পরে আবার ফোনটা নেওয়ার পর তাকে আবার বলি যে আসলে সমস্যা নাই, কপালে ছিল হয়তো আমার, যেহেতু আমি তোমাকে না জানে না বুঝে তোমাকে ভালোবেসে ফেলছি, এখন তোমাকে আমার কাছ থেকে দূরে সরে দেওয়াটা আমার পক্ষে সম্ভব না। আবার হ্যাঁ আমি এর মধ্যে গুরু একটা জিনিস চেষ্টা করতাম 2-4 দিনের ভিতরে তাকে কিভাবে ম্যানেজ করা যায়, আমি কি পারবো তাকে আসলে ভুলে যেতে, সেটা আমি চেষ্টা করছিলাম 2-4 দিন। তো পরে সেই এর মধ্যে আমাকে বলতো যে রোহান জানো একটা মানুষের কষ্টর কথা শুনে তাকে কিভাবে
টর্চার করা হয়েছিল, ঠিক আছে। মানে তাকে নাকি বেল দিয়ে পিটাতো, যে ছেলেটার সাথে বিয়ে দিয়েছিল সেই ছেলেটা নাকি ফেন্সিডিলের বিজনেস করতো। আচ্ছা, অ্যাডিক্টেড ছিল। হ্যাঁ, ওই জায়গাটার মধ্যে নাকি ওগুলো কি। আচ্ছা, মানে যে কারণে ও বোঝাতে চাইলো যে ওর বিয়ে হয়েছিল এবং ওর স্বামী ভালো ছিল না, স্বামী তাকে মারধর করতো, নেশা করতো, মারধর করতো, এই কারণে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তো ওখানে এসে আমাকে বললো যে আসলে বিয়ে হলে তো সবকিছু হয় না, তার সাথে আমার 1 মাস ছিলাম, কিন্তু 1 মাসের মধ্যে তাকে আমি আমার কাছে আসতে দিই নাই। আচ্ছা, এটা তার মুখ দিয়ে বললো, এটা তো বিশ্বাস করবে নাকি? তো আমি বললাম আসলে সে যেহেতু বারবার একই কথা বলতেছে যে একটা মানুষের কষ্টের কথা শুনে, তাই সে আমাকে এভাবে বলছে যে তাকে অনেক পিঠানো হয়েছে, ঠিক আছে, অনেক বেশি তাকে খারাপভাবে গিয়ে করতো। আচ্ছা আচ্ছা, তো এগুলা যখন গুরু সে বলছে তখন কাঁদতেছিল, তো এমনভাবে কাঁদতেছে পিচ্চি ছেলেদের মতো। তো মানে বিশ্বাস না করার মতো আসলে কোনো উপায় নেই। হ্যাঁ, আমার তো এক পর্যায়ে আমি বললাম 2-4 দিন হয়ে গেল, আমিও পারতেছি না, আসলে সম্ভব না। তো আমি বললাম যাই হোক, কপালে যেটা ছিল, আসলে এটা নিয়ে আর টেনশন করে লাভ নাই। তো আবার ঠিকঠাক হয়ে যায়, কথাবার্তা বলি। এমন করতে করতে যে এর মধ্যে আবার মিরপুর যেখানে ওর সিবি জমা দেওয়া হয় সেখানে ওর ভাইভা পরীক্ষা ছিল। তো পরীক্ষা দিতে যেদিন আসবে গুরু, এর মধ্যে আমাদের কিন্তু সব ঠিকঠাক হবে, ভালোই চলতেছে। আফুর সাথেও আমার কথা হয় মাঝে মাঝে, আমার টুকটাক যে আফুর বাসায় ছিল, ডাক্তার আপু। হ্যাঁ। তো মিরপুর ওর ভাইভা পরীক্ষা ছিল। গুরু আমি একটু বেঁকে যেতে পারি, একটা কথা আমি ফেলে আসছি। মিরপুর যাওয়ার আগে তার হচ্ছে রামপুর আরেকটা পরীক্ষা ছিল, রামপুর সিদ্ধেশ্বরী কলেজের ওইখানে। ওইখানে যেদিন পরীক্ষাটা দিতে আসবে সেদিন আমাকে বলছিল যে আমার বাসায় থাকবে। তো আমি চিন্তা করলাম যে আসলে মেয়ে মানুষ, তো সম্ভব না, আমাকে অনেকেই খারাপ কিছু মনে করবে, খুবই স্বাভাবিক মনে করাটা। আসলে গুরু এটা নিয়ে আমি খুব বেশি সতর্ক ছিলাম। তো আমি তো একটা ছেলে মানুষ, ওর প্রতি আমার একটু গিয়া থাকতে পারে, যেহেতু আমার বাসায় থাকবে সেখানে গুরু, আমার মনটাকে হয়তো আমি সেভাবে যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। তো সেটা আমি ভেবে চিন্তে আমি তাকে বললাম যে আসলে এটা সম্ভব না, বাসায় যেহেতু আমার মাও মাঝে মাঝে আসে, আব্বু আসে, তো এখানে তো আমার একটা মামাও আছে, তো এটা সম্ভব না, আমি তোমাকে একটা হোটেলে রাখি, তোমরা আসো, ওর মা, ওর ভাই আর হচ্ছে ও, তিনজনই। এর মধ্যে আমি জানি না ওর মাকে আমার কথা বলা হয়েছে কিনা, কিন্তু নেক্সট তার মার সাথে আমার ফোনে কথা হয়। আচ্ছা, তো সেই বললো যে আম্মু আর আমি, আমার ছোট ভাই, আমরা 3জন কিন্তু তোমার বাসায় থাকবো একদিন রাতের জন্য, যে তোমার পরীক্ষাটা আমি এখান থেকে যাই সকালে পরীক্ষাটা দেওয়াটা সম্ভব না, 9টা বাজে পরীক্ষা ছিল ওর। তো তারপর গুরু আমি তাকে বুঝাই যে আসলে সম্ভব না, আমি তোমার জন্য একটা হোটেলের রুম দেখতেছি, হ্যাঁ, আবাসিক হোটেলে, তুমি ওখানেই থেকো। পরে বলছে না, তাহলে থাকতে হবে না, ঠিক আছে, ফোন রাখি, সমস্যা নেই, তো আমরা সকালেই যাব। তো এটা বললে আমি বুঝতে পারছি সে রাগ করছে, কিন্তু আমার মনে তো গুরু অন্য কিছু, যে কোনো ধরনের একটা প্রবলেম হতেই পারে। তো তারপর ফোনটা কেটে দেওয়ার পরে আমি চিন্তা করলাম কি করা যায়। তো তারপর যেটা হবার হয়েছে আর কি, সেই সকালে আসলো। সকালে এসে আমি তাকে বললাম ঠিক আছে, আমি সকালে বাসা থেকে আসতেছি। সে আবার আমাকে ঠিক আজানের সময় ফোন দিতে বলছিলাম, আমরা বলছে আজানের সময় আমার ফোন দিয়ে ডেকে দিবে। তো তারপর আমি তাকে ফোন দিয়ে ডেকে দিই আজানের সময়। তো সেই আসলো আর কি, ওর মা, ওর ছোট ভাই আর হচ্ছে উনি, 3জনই আসলো আপনার গিয়াতে সিদ্ধেশ্বরী কলেজের এখানে। আসার পরে পরীক্ষা দিয়ে দিল অলরেডি। পরীক্ষা দেওয়ার পরে তো আমি কিন্তু তার আগে আসছি, পরীক্ষা দিতে যখন উনি ঢুকতেছে তখন আমাকে একটা SMS করছিল যে আসলে আমি হলের ভিতর থাকবো, ফোন তুমি রিসিভ করতে পারবো না, তুমি ফোন দিও না, পরীক্ষা দেওয়ার পরে বাইরে হয়ে আমি তোমাকে ফোন দেবো। তো আসার পরে গুরু আমি প্রায় যতক্ষণ পরীক্ষা ছিল ততক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম। পরীক্ষা দেওয়ার পর বাইরে হওয়ার পর দেখতেছি সবাই তো বের হচ্ছে, তো ও তো অবশ্যই আমাকে ফোন দেওয়ার কথা ছিল, দেখি ও ফোন দিতেছে না। তারপর আমি নিজে থেকে ফোন দিলাম, বললো যে আমি বাইরে হয়েছি, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাচ্ছি। আমি বললাম কেন, একটু দাঁড়াও, আমি একটু আসতেছি, তো আমি এখানেই। ও বললো যে কোকাকোলার সামনে এসো, তাহলে তাড়াতাড়ি ওখান থেকে দেখা করে তুমি চলে যাও। তো আমি তাড়াতাড়ি ওদিকে আসি, ওখানে আসার পর বললো যে আমারে আসলে আমরা ফ্লাইওভারের নিচে চলে আসছি, তুমি ফ্লাইওভারের নিচে আসো। তো আমি ফ্লাইওভারের ওদিকে গেলাম, যাওয়ার পর তাকে কিন্তু দেখছি আমি ফোনের মধ্যে। আমি বললাম তুমি কি ওইটা, হ্যাঁ, হাত তুলছে আর কি, মানুষ অনেকজন লোক চলতো, তাকে আমি দেখছি। দেখার পরে আমি বললাম দাঁড়াও, আমি আইতেছি। তো আমি গুলো রাস্তাটা পার হয়ে মানে পশ্চিম পাশে আসবো, সেই অবস্থায় একটা বাস টুকে চলে আসছে, ওই বাসের মধ্যে উঠে যাই ওর মা আর হচ্ছে উনি ছোটো ভাই। উঠে তখন বাস তো টান দিল, ওরা উঠে গেল। পর আমি খুঁজতেছি, পাইতেছি না। ফোন দিলাম, ফোন ধরে বললো যে আমরা তো বাসেই চলে আসতে। আমি বললাম এটা কি করলো তুমি, এটা কোন ধরনের কথা বললো? আমার ইচ্ছা ছিল যে আন্টির সাথে পরিচিত হবো। ওর মাকে দেখছি আমি, ওর ছোট ভাইকেও দেখছি। তো
আমি বললাম একটু টুকটাক নাস্তা পানি খাবো, বসে একসাথে কথাবার্তা বলবো, একটু পরিচয় হবো। আমার মনে ছিল এটা, তুমি এটা কি করলা? পরে বলছে আসলে মায়াগুলো পছন্দ করে না, তুমি বেশি কথা বলো না, থাক এভাবেই, নেক্সট টাইম তোমার সাথে আমি পরিচয় করে দিই। তো এইভাবে বললো। তো আমি বললাম সমস্যা নয়, ঠিক আছে, তাহলে তোমরা বাস নিয়ে যেহেতু চলে যাচ্ছ, আমি উত্তর আসতেছি পিছনের বাসে, তুমি উত্তরা একটু যদি নামতে পারো নামবা গাড়ি থেকে, জেমেতে পড়বে গাড়ি, তো জেমে পড়লে হয়তো যেহেতু খারাপ লাগবে তোমার গাড়ি থেকে নেমে যাও। সেটা বলে আমি পিছনের বাসে ওদের পিছন পিছন যাই, যেতে যেতে আমি কিন্তু বাসটা ফ্লো করতেছিলাম, বাসের মধ্যে কথা হচ্ছিল এগুলো। তো এরপর ওগুলো হঠাৎ করে বাসটা আমাদেরটা ফ্লাইওভারের উপরে দিয়ে যায়, এটা ফ্লাইওভারের নিচ দিয়ে যায়। তো তখন আমি আর কি ফ্লো করতে পারি না। এক পর্যায়ে সে বললো যে আসলে এখানে তো জ্যাম ট্যাম নাই, গাড়ি চলে যাচ্ছে, তুমি চলে যাও, তুমি আর আসো না, আমরা তো এয়ারপোর্ট পার হয়ে গেলাম, উত্তরাতে চলে আসছি, তো জ্যাম নাই, তুমি চলে যাও। তা আমি উত্তরা পর্যন্ত আসি, তারপরও যাই, যাওয়ার পরে দেখি নাম কোনো ইয়ে নেই। তো আমি তাকে ফোন দিয়ে বললাম ঠিক আছে গাজীপুর নেমে তাহলে তোমরা টুকটাক নাস্তা পানি খেয়ে নিও, তারপর তোমরা ওদিকে চলে যাও, যেহেতু সকালে কিছু খাও নাই। তারপরে বলছে ঠিক আছে, তুমি তোমার চিন্তা করা লাগবে না, আমি খাবো, তুমি বাসায় চলে যাও। তো এরপর আমি চলে আসি। আসার পরে গুরু যেটা বলছিলাম, সেই তার ভাইবের পরীক্ষা ছিল মিরপুরে, হ্যাঁ মিরপুর। সেই দিন আমি তাকে বললাম যে আসলে আমার তো আসতে হবে, অফিস থেকে ছুটি নিতে হবে, অফিসে জানাতে হবে আমি কালকে অফিস করতে পারবো না, তো আমি অফিসে জানাই দিই, তুমি কালকে উত্তরায়, তুমি ওখান থেকে রওনা দিবা, আর আমি পুরান ঢাকা থেকে উত্তরা যাব। এর মধ্যে গুরু সেই বললো যে হঠাৎ করে বলতেছে যে তোমার আসতে হবে না, আমি একা যেতে পারবো। তখন গুরু আমি বলি যে আসলে এই পর্যন্ত তো তোমার সাথে যেদিন থেকে আমার রিলেশনটা হচ্ছে সেই দিন আমি তোমাকে একা কোথাও কখনো কোনো পরীক্ষা কিংবা কোনো কাজ তো আপনি একা ছাড়েননি। না না গুরু, এটা আমি খুবই ভালোভাবে খেয়াল রাখছি, কখনো আমি ওকে একা কোথাও যেতে দিই নাই। তো এরপরে গুরু সেই বললো যে না তোমার আসতে হবে না। আমি প্রায় 100টার উপরে SMS করছি, বা মনে হয় 200টা কল দিছি ওকে সেই দিন। আমি বললাম আমি এখানে আছি, তুমি আসো, এখানে নেমে একসাথে দুজনে যাব, আমি তো কখনো তোমাকে একা যেতে দিই নাই। সেই বলতেছে যে হঠাৎ করে আবার বলতেছে যে আসলে বললাম না তোমার একবার, তোমার আসতে হবে না, মা বাবা আছে, পুরো আল্লাহ আছে, আমি তাদের দোয়ায় যেতে পারবো, আমি একাই, কোনো সমস্যা হবে না। তখন গুরু সেদিন আমি ফোন দিতেছি, বারবার তাকে ফোন দিতেছি, SMS করতেছি, পরে সে হঠাৎ করে একবার রিসিভ করলো, রিসিভ করার পরে হ্যালোটা বলছে, পরে গুরু আমি একটা ছেলের কণ্ঠ শুনছি, বলছে সেই কে, মানে আমি কে জিজ্ঞেস করতেছে, ছেলেটা জিজ্ঞেস করছে, হ্যাঁ লাকিকে জিজ্ঞেস করতেছে সেই কে। ফোনটা কেটে দেওয়ার পর ফোনটা বন্ধ করছে ওই দিনই। তো প্রায় দুপুর 2টার দিকে। আর আপনি তখন কোথায়? আমি তখন উত্তরায় দাঁড়িয়ে আছি। আচ্ছা, মানে আপনি উত্তরা যাবেন আগের দিন থেকে বলছেন, সে আপনাকে নিষেধ করেছে, আপনি তারপর উত্তরা চলে গেছেন, তারপর যে ফোন দিচ্ছেন বারবার তাকে? ফোন দিচ্ছি। আচ্ছা, কারণ সে তো এর আগে এরকম কতক্ষণ পর্যন্ত ফোন দেন কিংবা অপেক্ষা করেন? সকাল থেকে গুরু 10টা থেকে প্রায় 5টা পর্যন্ত আমি ওখানে ছিলাম। উত্তরাতে দাঁড়িয়ে আছেন? হাউস বিল্ডিং এর সামনে ওখানে ছিলাম, আমি হাঁটাহাঁটি করতেছিলাম বা দাঁড়িয়েছিলাম। পুলিশ, ট্রাফিক পুলিশ আছে, তার সাথে কথাবার্তা বলতেছিলাম। তো ওখানে আমার একটা ভাইয়া ডিউটি করতো, তো তার সাথে কথাবার্তা বলতেছিলাম, তাকে কিন্তু আমি এই বিষয়টা বলি নাই। তো এরপরে হচ্ছে আপনার দেখি কোনো খবর পাই নাই। এক পর্যায়ে আমি তাকে SMS করলাম প্রায় মাগরিবের আগে করে, আমি বাসায় চলে যাচ্ছি, ঠিক আছে তুমি যেখানে যাও ভালোভাবে যাও, তবে কালকে দেখা হচ্ছে আমাদের। তো আমি জানি যে সে একদিন এখানেই থাকবে। তো আমি সকালে উঠেই সেই কথাটা বলে আমি চলে যাই SMS করার পর। সকালে উঠে ঘুম থেকে তাড়াতাড়ি ফ্রেশ হওয়ার পরে আমি মিরপুর আসি। আসার পর গুরু মানে বিশাল একটা বিল্ডিং, তো আমি খুঁজে থেকে বের করি অনেক কষ্ট করে। বের করার পর আমি দূর থেকে দেখতেছিলাম সে কী করতেছে। তার জন্য আমার হাতে কিছু তার পছন্দের যে বার্মিজ থেকে যে একটা বড়ই আসে না, ওটা সে খুব পছন্দ করতো। আমি ইভেনকি তাকে 2-1বার কিনেও দিছি, পাঠাইছি, আমি যে ব্যাপারে তার কাছে পাঠাইছিলাম সেটা। হ্যাঁ, তো সেদিন গুরু আমি দেখতেছিলাম দূর থেকে সে কী করতেছে। তারপর সে একটা ফোনে কথা বলছে, আমি যে ফোন দিচ্ছি সেটার কোনো ইয়ে নেই, তার ওয়েটিং। তো তারপর প্রায় এটা হচ্ছে আপনার 2018 এই দিকে আর কি। তো তারপরে আমি তাকে বারবার ফোন দিতেছি, সে রিসিভ করতেছে না, আমি কিন্তু তাকে দেখতেছি। তো আমি রাগ করে সামনের দিকে যাই, বললাম আমার ফোনটা রিসিভ করতেছে না, কাল কথা বলছে। পরে গেলাম, যাওয়ার পর তার ফোনের দিকে আমি তাকানোর চেষ্টা করি একটু, আসলে কে সেই। আমি যেহেতু এর আগের দিন শুনছি যে একটা ছেলে, সেই কে জিজ্ঞেস করলো। তারপরে আমি মানে একটু খেয়াল করার চেষ্টা করলাম, পরে সেই এইভাবে মোবাইলটা গিয়ে করে ফেলছে, হাইড করে ফেললো। হ্যাঁ, কাজ করার পরে বলতেছে যে কি এভাবে কি দেখতেছো তুমি? আমি বললাম না দেখতেছি তুমি কার সাথে কথা বলতেছো। আমি সরাসরি বললাম যে দেখতেছি কার সাথে কথা বলতেছো। পরে বলছে আমার যাচ্ছে দিচ্ছে তার সাথে কথা বলবো, তুমি কে, তুমি এখানে কেন আসছো, এটা ওটা। গুরু একটু বেঁকে যাই আমি।
14 ফেব্রুয়ারি, তার সাথে 14 ডিসেম্বর, সরি, তো 21 ফেব্রুয়ারি, এগুলো কিন্তু তার সাথে আমার কাটানো হয়েছে। এগুলোতে আমি মাওনাতে গেলাম, তার জন্য অনেক গিফট টিফট নিয়েছিলাম, অনেক কিছু। তো এইভাবেই আর কি অনেক কিছু নিয়েছিলাম তার জন্য। আমি সেদিন ওখানে অনেকগুলো আফুর সামনে আমাকে অনেক গিয়ে করা হয়, কেন আমি তার অফিসে ঢুকলাম। আসলে আমি গুরু সকাল থেকে 5টা পর্যন্ত বসে থাকলাম, তার কোনো খবরই নেই যে আমি ওখানে গেছি। বারবার ফোন দিতেছি, SMS করতেছি, খালি উপর থেকে না মেয়েরা, ওখানে যে একটা আফু ছিল অফিসে, তো ওরা আমার সাথে হাত তাত দেখাচ্ছিল বা কেমন আছে এটা ওটা, একটু পরে পরে এরকম করে। আমার খারাপ লাগতেছিল তখন, সামনে আমি ছিলাম। তো এরপর ওগুলো ওই দিন আমি মানে 5টা যখন বেজে যাই, প্রায় মাগরিব হয়ে যাচ্ছে, পরে আমি বললাম আমি যাই উপরে। তো গেলাম, যাওয়ার পর তার সাথে দেখলাম, দেখার পর ওগুলো তাকে জিনিসগুলো আমি বললাম আমি এখানে রাখছি, আমি চলে যাব, আসলে এগুলো কীভাবে তোমাকে দিতে পারি। পরে বললো যে ঠিক আছে, একটু পর আমি আসতেছি, তুমি ওইখানে যাই দাঁড়াও। তো সেদিন সেগুলো তার হাতে দিলাম, কিন্তু তার চেহারাটা দেখি নাই আমি, মুখটা বন্ধ করে ফেলছিল সেই দিন। তো অফিসের ভিতরে কিন্তু দেখছিলাম ভালোই চেহারাটা, মানে আরো কেমন যেন সুন্দর লাগছিল সেদিন তাকে। তো এরপর গুরু যখন বাইরে হয়েছে না, তখন কেমন জানি সেদিন ফার্স্ট আমি দেখলাম সেই বোরকা পরা অবস্থায়। আচ্ছা, তো চেহারাটা দেখলাম না, আমি বলছিলাম যে মুখটা গুলো একটু দেখি, খুলে নাই। তারপর আমাকে জোর করে গাড়িতে উঠাই দেওয়া হয়, বলছে তুমি চলে যাও, আরেকদিন এসো, আজকে তো অনেক লেট হয়ে গেছে, রাত হয়ে যাচ্ছে, আমার বাসায় যেতে হবে, আফু কিছু মনে করবে এটা ওটা। তো আমি চলে আসি, আসার পরে গুরু এখানে চলে আসি, আবার পুরান ঢাকায় চলে আসি। তো আসার পর আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে তার ভাইপের পরীক্ষা ছিল, সেদিনের কথায় আসি। তো সেদিন গুরু আমি আসার পরে ফোনটা যখন দেখতে চাচ্ছিলাম, বললাম সেটা খেয়ে, পরে বলছে তুমি কে, তোমার দেখার কি অধিকার আছে, আমি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো, তো তুমি আমার চোখের সামনে দিয়ে চলে যাও। তো আমি বললাম এটা কোন ধরনের কথা, হঠাৎ আমি তোমার চোখের সামনে দিয়ে চলে যাবো মানে, তুমি না আমাকে ভালোবাসো। পরে বলছে হ্যাঁ ভালোবাসি, তবে আজকে দূরে চলে যাও তুমি, আমার ভালো লাগছে না, তুমি চলে যাও, আমার চোখের সামনে দিয়ে চলে যাও। তো আমি বললাম ঠিক আছে আমি চলে যেহেতু যাবো, তোমাকে তোমার আন্টির বাসায় দিয়ে আসি। বলছে তোমার যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আমি বললাম না, আমি তোমাকে এখান থেকে রিক্সা নিয়ে ওখানে দিয়ে আসবো। তো ওখান থেকে নিচে নামার পরে ওখানে ওর সাথে মানে একটু কথা কাটাকাটি হচ্ছিলো সেই বিষয়টা নিয়ে, মানে আমি ওকে একা যেতে দিব না, সে বলছে আমি একাই যাব। তো তারপর ওখানে পুলিশ 4-5 জন পুলিশ ছিল সামনে। তো এক পর্যায়ে বলছে যে আমি পুলিশকে বলবো, তুমি আমাকে পুলিশকে বলবে? হ্যাঁ, আচ্ছা, তুমি আমাকে ব্ল্যাকমেল করতেছো, এটা ওটা। আমি অবাক হয়ে গেছি, মানে যেই মেয়ের জন্য পুরান ঢাকা থেকে প্রতিনিয়ত গাজীপুর চলে যাওয়া হতো, একটা পরীক্ষাও তো আপনি তার সাথে মানে ছাড়েননি, আপনি নিজে যে সে সকালবেলা হোক আর ভোরবেলা হোক আর ভোর রাত্রে হোক, সেই মেয়ে এখন বলছে কি যে আমি চলো পুলিশ ডাকবো। আচ্ছা, পুলিশ ডাকবো, তুই এখানে আমাকে বেশি গিয়ে করতেছিস। তো আমি তাকে জোর করি, অনেক বলি, বুঝাই, আসলে এটাকে জোর বলা যাবে না, তাকে বোঝানোর চেষ্টা। বললাম ওঠো আমি তোমাকে দিয়ে আসি। পরে সে বলছে যে না। এক পর্যায়ে গুরু এমন একটা থাপ্পড় মারে আমাকে, মানে কাকে থাপ্পড় মারে? আপনাকে? হ্যাঁ, এমন একটা থাপ্পড় মারছে আমাকে যে আমি তখন শক্ত হয়ে গেছি। ওখানে পুলিশরা হা করে আমার দিকে তাকিয়ে আছে রাস্তার মাঝখানে। হ্যাঁ, রাস্তার মাঝখানে, মানে ও রিক্সার উপর ছিল, আমি রিক্সাতে পাশে দাঁড়িয়েছিলাম। তো আমি না গুরু তখন মানে আসলে কি বলবো, আমি চোখে কিছু দেখতেছিলাম না, আসলে কে কি করতেছে কারে বুঝতে পারতেছি না। তো আমি কখনো তার গায়ে খারাপভাবে কখনো টাচ করতে পারি নাই, কারণ আমি করি না নিজে থেকে, যেহেতু তাকে আমি ভালোবাসতাম। তো সে তারপরটা মেরে দিল অলরেডি। তারপরে তাকে আমি বলছি ঠিক আছে তুমি শান্তি পাইছো, এখন আমি তোমাকে দিয়ে আসি। বলছে তারপর আপনি তাকে দিয়ে আসতে চাচ্ছেন? হ্যাঁ, আমি তারপর থাপ্পড় খাওয়ার পর, রাস্তার মাঝখানে থাপ্পড় খাওয়ার পর আপনি তাকে দিয়ে আসতে চাচ্ছেন? হ্যাঁ, এত ভালোবাসা আপনার? হ্যাঁ, তারপরে সেই না কিছুতেই না। পরে এগুলো আমি একটা পিছনে একটা রিক্সাতে উঠি, আমি বলি যে মামা এই রিক্সাটা ফ্লো করো, এটা যেদিকে যাও সেদিকে যাও তুমি। তো পিছন যাচ্ছিলাম আমি। এক পর্যায়ে ওই রিক্সাওয়ালা এমনভাবে রিক্সাটা চালাচ্ছে গুলো যাতে দেখা যায় না, এদিক ওদিক ঢুকতেছে, অনেক বল দিত। তো আমি ওকেই বলি মামা, আমার মনে হচ্ছিল যে আমি রিক্সা থেকে নেমে রিক্সা চালাই আর ওকে পিছনে বসাই। যে রিক্সাওয়ালাটা ছিল ও মানে একটু দুর্বল ছিল, তো বেশি চালাতে পারতেছে না রিক্সাটা। তো এরপরে কোনোভাবেই আমি কিন্তু ওই রিক্সার দিকে আমার চোখ যেখানে যাচ্ছে সেখানেই, বেশি জ্যামে হলে আমি নেমেই দৌড়াচ্ছি, পিছন আমি দেখতেছি কোন দিকে যাই। এক পর্যায়ে সেই তার আন্টির বাসার সামনে গেল, যাওয়ার পর আমি ওখানে যাই নেমি, ওখানে একটা পুলিশের গাড়ি হঠাৎ ওই জায়গায়।
পরে বলছে যে আমি পুলিশকে বলবো, এই যে এখন বলবো, কিন্তু আগে বলি না, এখনই বলবো যে তুই আমাকে ডিস্টার্ব করতেছস। তো আমি বললাম যে বলো, সমস্যা কি, ভালোবাসার জন্য জেল কাটতে জেল কাটবো আমি, যদি আমি অন্যায় করে থাকি তাহলে ওরা আমাকে শাস্তি দেবে, বলো তুমি। তো পরে বলছে তুই চলে যা, আমি এই যে আন্টির বাসা, আমি আন্টির বাসায় ঢুকবো, তুই চলে যা। পরে আমি বললাম ঠিক আছে চলো। যে বাসার মধ্যে গুলো থাকতো ওর আন্টিরা, সে বাসাটা আমার দেখতে না মানে বেসালা লোকজন থাকে, ওই রকমই দেখলাম আমি। তখন আমি বললাম যে দেখি উপরে উঠি। আচ্ছা, আপনি যে মাওনাতে যে আন্টির বাসা, হ্যাঁ মাওনাতে তো এই আন্টির, না ও মিরপুরে, ওর মানে ওর আমার আচ্ছা আচ্ছা ফ্রেন্ড আচ্ছা, মিরপুরে, আচ্ছা মিরপুরের ঘটনা, মানে যে আন্টির বাসায় সে থাকতো। আর মাওনাতে থাকতো সে আপুর বাসা না, হ্যাঁ ওই আপুটার বাসায় ভাড়াই থাকতো মাওনাতে, সেটা হচ্ছে যে ডাক্তার আপু। আর মিরপুরে যখন তার চাকরি হয় তখন হচ্ছে সে আন্টির বাসা। না মিরপুরে তার চাকরি হয়নি, তার ভাইবা পরীক্ষা দিতে যাচ্ছে, ভাইবা পরীক্ষা ছিল। আচ্ছা, তাহলে মিরপুরে সে কেন থাকতো? থাকতো না, সেদিন থাকবে আর কি, সে তার আগের দিন আসছে আরেকটা ছেলের সাথে। আমি তো বললাম আপনাকে যে একটা ছেলের কণ্ঠ শুনছি আমি। আচ্ছা, পরীক্ষাটা দিল, এটা তার এক আন্টির বাসা মিরপুরে। হ্যাঁ, দেখতে ব্যাচেলারদের মতো। হ্যাঁ দেখতে মানে ব্যাচেলার লোকজন তাকে মনে হয়, ওরকমই লাগলো আমার। কোনো লিপ টিপ কিছু নাই। পরে আমি পিছন উঠলাম, পরে সেই না করতেছে বারবার, তুই উঠিস না, উঠলে কিন্তু আমি এটা করবো, ঠিক আছে এখন চিৎকার দেবো, এটা উঠা। তো তারপর আমি তার পিছন উঠে যাই। ওঠার পরে গুরু আমি যখন ওর আন্টির দরজার সামনে যাই, তখন গুরু আসলে ওর আন্টিটা দরজাটা খুলে বের হয়। তো বের হওয়ার পরে এগুলো আমাকে বলতেছে যে তুমি কে। তো ওর আন্টি বলতেছে যে তুমি কে। তো আমি কিছু বলি নাই। পরে ও বলছে যে আন্টি ও হচ্ছে মাস্তান গুন্ডা, যেখানে আমার পিছন এখানে পর্যন্ত চলো আসছে, আমাকে ডিস্টার্ব করতেছে। পরে আমি বলছি আন্টি আসলে বিষয়টা এরকম না। তো ওর আন্টি যখন করে এই কথাটা বলছে, ওই ভদ্রমহিলাটি আসলে, আমি ওকে আন্টি বলা যাবে না, ও যে আমাকে এতটা খারাপ ভাষায় গালাগালি করে, এতটা খারাপ কথা বলে, এটা মানে আমি বারবার তাকে বোঝানোর চেষ্টা করছিলাম। তারপরে এগুলো আমি এক পর্যায়ে পারতেছিলাম না। পাশের যে ফ্ল্যাটের মহিলাগুলো ছিল, আন্টিরা ছিল, তারা বের হয়ে চলে আসে। মান সম্মান তো এক তো রাস্তায় চর খেলেন, তারপর আবার এখানে এসে আন্টিদের গালিগালাজ। হ্যাঁ এগুলো তারপর এগুলো আসলে আমি ভীষণ অনেক ভালোবাসতাম ওকে। তো এগুলো আমার কাছে কিছুই না, আমি এটাই মনে করতাম জাস্ট আবুকে আমার প্রয়োজন। কেন জানি না হঠাৎ করে ওর প্রতি এতটা আমি দুর্বল হয়ে যাই। তারপরে গুরু পাশের যে ওরা সবাই চলে আসলো, তো ওকে বলতেছে ওর আন্টিকে যে আসলে ওর কথা শুনো না, এইভাবে তো মানুষকে খারাপ কথা বলা যায় না, হয়তো তার যদি এতটা পাওয়ার না থাকতো সে এখানে কখনো আসতো না, হয়তো তার সাথে আপনার মেয়ের সাথে আগে কোনো কিছু একটা ছিল অবশ্যই, সেক্ষেত্রে সে এখানে আসছে না। ওদের কথা কিছুতেই শুনতেছে না গুরু। এক পর্যায়ে আমি অনেক বোঝানোর চেষ্টা করি, আমি বললাম আন্টি প্লিজ আমার কথাটা শুনুন, আমি আপনার বাসায় ঢুকতে আসিনি, আপনার বাসায় আমি বসবো না, একটু কথা বলে চলে যাব। না সে কিছুতে শুনবো না, বলছে চিটাগাং ছেলে, কক্সবাজারের যা তা বলা যায়। হ্যাঁ এইটা ওটা মানে বলছে এত দূরে যে কি বলেছে দরকার নেই থাক, আমরা বুঝতে পারছি যথেষ্ট পরিমাণ অপমান করানো হয়েছে। তারপরে এক পর্যায়ে ওর আঙ্কেলকে ফোন করা হয়, ওই ভদ্র মহিলার হাজবেন্ডকে। সে আসার পরে গুরু আমি সিঁড়িতে ছিলাম, পিছনে আমি একটু খেয়াল করছি, তারপর গুরু ওকে দেখে সালাম করি। আমি সালাম করার পর তো গুরু আমি স্বাভাবিক দাঁড়িয়ে থাকছি। তো তারপর পিছন দিক দিয়ে এমনভাবে একটা আমাকে আঘাত করা হয়, আমি অনেক দূরে যেয়ে পড়ি। ওর সাথে 4-5 জন লোক ছিল, তো আমি অনেক দূরে যেয়ে পড়ি। তারপর গুরু আমি মানে চোখে তো পানি, আমি তো কাঁদতেছি, অসহায়ের মতো হয়ে গেছি ওইখানে, আমি আসলে বুঝতে পারতেছি না কী করব। তো তারপরে আমি তাকে বললাম যে আঙ্কেল আমার কথাটা শুনুন, আসলে তারপরে আপনারা যদি শাস্তি দেওয়ার তাকে আমাকে দিয়েন, আমার কথাটা শুনুন একটু। পরে বলছে যে এই বেয়াদব ছেলে এটা ওটা, মানে খারাপ ভাষায় কিছু কথা বললো, মানে তখন কিন্তু আমাকে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই দিতেছে 4-5 জন ওরা। 4-5 জন আমাকে প্রচন্ডভাবে আঘাত করা হয়। মানে প্রথমে আপনি আপনার ভালোবাসার মানুষের দ্বারা রাস্তায় চর খেলেন, এখন এসে তার বাড়িতে লোকজন দ্বারা মারধর খাচ্ছেন, তাও আপনি তাকে ভালোবেসে যাচ্ছেন। হ্যাঁ আমি বললাম যে আমার কথাটা শুনুন আপনারা, তারা কিছুতেই শুনবে না। তারপর সেই বলতেছে যে ওকে আরো পিটান। কে বলছে? লাকি, আমি যাকে ভালোবাসি সেই বলছে যে ওকে আরো পিটান, ও এখানে কেন আসছে। তো মানে প্রচণ্ডভাবে গুরু আমাকে আঘাত করা হয়। পাশের যে আন্টিরা ছিল ওরা মানে নিতে পারতেছিল না বিষয়টা। পরে এক পর্যায়ে ওরা আসে, তো না কিছুতেই মানব না এরা, তো আমাকে জোর করে তাদের বাসায় ঢুকানো হয়, ওর আন্টির বাসায় আর কি। তো ঢোকানোর পরে গুরু ওখানেও দেখি অবস্থা খারাপ,
তো আমার তো বাঁচতে হবে, আমি দেখতেছি আসলে কি করা যায়। তো আমার ভাই যিনি পুলিশ ছিল, আমি তাকে একটা ফোন দেবো সেই সুযোগটা আমি পাচ্ছি না। এইভাবে মানে 4-5 জন ওরা আমাকে যে কি বলবো আসলে আমি বুঝতে পারছি। তো তারপরে গুলো আমি মানে পারতেছি। হঠাৎ করে আমার একটা কথা মনে পড়লো, আমার মানিব্যাগে যে তার ছবি ছিল আর হচ্ছে তার যে লেটারটা ছিল, ওইটা আমি আমার মানিব্যাগে রেখে দিতাম। 24টা ঘন্টা আমার মানিব্যাগেই থাকতো। হঠাৎ করে যখন সেগুলোর কথা মনে পড়লো, আমি এগুলো যদি দেখাই হয়তো তারা মনে হয় একটা কিছু বুঝতে পারবে। পরে করে আমি মানিব্যাগ থেকে তাড়াতাড়ি এগুলো বের করি, এগুলো দেখেন আপনারা। ওর সাথে যদি আমার কিছুই নাই থাকে, সেই বলছে যে সে আমার বন্ধু ছিল, সে আমার বন্ধু ছিল, কিন্তু এই ধরনের কোনো কিছু ছিল না। সে আমার বন্ধু ছিল, জাস্ট হঠাৎ করে আমাকে এই ধরনের প্রপোজ করতেছে। তো আমি বললাম যে আসলে দেখুন, এগুলো দেখার পরে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো তারা বললো, তারা আঙ্কেলকে আমি ওটা দেওয়ার চেষ্টা করি, তার আঙ্কেল নিল না, আরেকটা ছেলে নিল আমার কাছ থেকে। ছেলেটা নেওয়ার পরে সেটা বড় করে পড়লো। সেই পড়ার পর তার আঙ্কেল আমাকে বলছে যে রোহান আসলে সরি, আমি বুঝতে পারিনি, তোমার গায়ে হাত তুলছি, ক্ষমা করে দিই। এত মারধরের পরে সরি? হ্যাঁ, আমি বললাম আসলে আমার কাছে সরি টরি বলতে হবে না, আমাকে এক গ্লাস পানি খাওয়ান। আমি এমন হয়ে গেছিলাম যে খুব পানি খেতে ইচ্ছে করতেছিল, আমি এক গ্লাস পানি খাওয়ান। পরে এক গ্লাস পানি আমি খুঁজে নিয়ে পানিটা খেলাম। খাওয়ার পর ওরা ওইটা পড়ার পর বলছে সরি। তো পরে দেখি উকে ধরলো আবার, লাকিকে বলছে যে তুমি এরকম কেন, তুমি এটা করলা, আবার এই ধরনের কি, এগুলো তো আসলে বিষয়টা বুঝতেছি না, এটা ওঠা। তো আমি তাদেরকে বলি যে আসলে আঙ্কেল ওর কোনো দোষ নাই, দোষ আমার, আমি কেন আসছি, এগুলো আমি করছি, ওর কোনো দোষ নাই। ওর বলছে ঠিক আছে, আমরা তাহলে পুলিশ ডাকি, পুলিশেই করবে যা করার। তাই বললাম ডাকেন আপনারা পুলিশটাকে। তো তারপরে ওরা এক পর্যায়ে আবার বলতেছে যে না ঠিক আছে, তুমি চলে যাও রোহান, তুমি চলে যাও, যাও ক্ষমা করে দিও আমাকে, এই কথাটা বললো আবার লোকটা। তো আমি গুরু লাকিকে বলছি ঠিক আছে, তোমার সাথে আজকে আমার হয়তো শেষ দেখা, ধরো তোমার ছবিগুলো নিয়ে নাও। তা আমি গুরু তাকে আমার ফোনটা দিলাম যে তোমার যা যা আছে সব কিছু ডিলিট করে দাও। ওর কিছু আমার কাছে ছবি ছিল বা SMS অনেক কিছু ছিল আর কি, আমি বললাম সব ডিলিট করে দাও। আমার ফোনটা ওর হাতে দিয়ে, আমি সেই ডিলিট করলো না, আমাকে দিয়ে দিল আবার। তো তারপরে আমি ওখান থেকে পুরো আসতে পারতেছিলাম না, একটা ছেলে আমাকে আজা করে ধরে, মানে কাঁদতেছিলাম আমি, প্রচুর প্রচুর পরিমাণ কাঁদতেছিলাম। এখন আমার চোখ দিয়ে আর পানি বাইর হয় না তার জন্য, আসলে কত কাঁদবার, অনেক কাঁদছি। তো তারপরে গুলো আমি ওখান থেকে কোনোভাবে আসি, আসার পর বাস উঠি, বাস ওঠার পরে বাসায় চলে যাই। কীভাবে গেছে আমি নিজেও জানি না। যাওয়ার পর ফ্রেশ ট্রেশ হওয়ার পর প্রায় আমার তো চোখে মানে আমার মাথায় কিছুই কাজ করতেছে না, চোখে মনে হয় আমি কিছু দেখতেছি না। তো এরপর গুলো আমি তাকে SMS করি। SMS করার পরে সে বলছে যে তুই না বলছো আর কোনো যোগাযোগ হবে না, SMS দিছিস কোনো, এটা ওটা। তো আমি বললাম আমি তো আসলে পারতেছি না, আসলে সমস্যা নাই, আমি যা হওয়ার হয়েছে আমরা আবার ঠিকঠাক হয়ে যাই। পরে সে বলছে না দরকার নেই, আমি তোকে চাই না। তো আমি বললাম কেন চাও না? বলছে যে আমি তোকে চাই না এটার কারণে যে তুই যে জবটা করস, যে আসলে সেটাতে তুই একটা ফ্ল্যাট ভাড়াও দিতে পারবি না। আমি তখন বললাম যে আসলে টাকায় কি ভালোবাসা? পরে সে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ আমার কাছে টাকাই ভালোবাসা। আমি বললাম তাহলে আমি তোমার জন্য আমার কাছে হয়তো এই মুহূর্তে আমি যে জবটা করি সেটা দিয়ে হয়তো আমি ফ্ল্যাট ভাড়া দিতে পারবো না, কিন্তু তোমাকে আমি 1 কোটি টাকা কামিয়ে দেবো, তুমি কি আসবা? আসলে আমার গুরু বিয়ে শাদী করার কোনো গিয়ে ছিল না, আমার বড় ভাই তখন বিয়ে করে নেই। তো মানে আমার যেহেতু অল্প বয়স, তো আমি তাকে বললাম যে আমি তোমাকে 1 কোটি টাকা কামিয়ে দেবো, তারপর আমি ফ্ল্যাট ভাড়া দিতে পারি কিনা সেটা আমি দেখবো, তুমি কি আসবা? পরে সে বলছে যে না আমি ভেবে দেখি, আসলে ভেবে দেখি, এই কথাটা বললো। তো আমি বারবার তাকে বলতেছি, আসলে এর মধ্যে গুলো তার সাথে কথা হতো না, সেই ফোন টোন রিসিভ করতো না, SMS দিলে রিপ্লাই দিত খারাপ খারাপ। তো আমার একটা ফ্রেন্ড আমাকে অনেক সহযোগিতা করছে, সেক্ষেত্রে আমার একটা বোন ছিল, ছোটো বোন, ওরা দুজনে আমাকে সময় দিত সব সময়, মানে আমি পাগলের মতো হয়ে গেছিলাম ওর জন্য। তো ওরা দুজনে আমাকে সময় দিত সব সময়, প্রায় সময় দিত। তো এইভাবে এগুলো যাচ্ছে। তো আমি আফুর সাথে মাঝে মাঝে কথা বলি। তো আফু আমাকে বলতেছে যে আসলে আপনি কি কিছুই জানেন ওর বিষয় নিয়ে? আমি বললাম না আমি তো কিছুই জানতেছি না, ওর প্রবলেমটা কি আসলে। তো ও তো একটা কথাই বললো আমাকে যে তুই তো ফ্ল্যাট ভাড়াটা দিতে পারবি না। আপু বলতে গাজীপুরের আপু? না, মাওনার আপু। সরি, মাওনার আপু। তারপর আমি বললাম আমি তো কিছু জানি না। বললো যে আসলে আমার একটা ফ্রেন্ডের সাথে, তার সাথে এই যে 12 তারিখ আপনার সাথে ছিল, 13 তারিখ কিন্তু তার সাথে রিলেশন হয়। তা আমি অবাক হয়ে গেলাম, বললাম কীভাবে হয়? পরে বলছে তারা আমার অফিসে আসছিল আমার সেম্পারে, তো ওখানে লাকি ছিল, তার সাথে দেখা হয়। তো এক পর্যায়ে সেই ছেলেটা ওকে পছন্দ করলো, ওখানে নাম্বার চাইলো, নাম্বার দিল আমার সামনে সব কিছু। তো ওখানে কথাবার্তা হলো তাদের ফাইনালি।
তো আমি এটাও শুনছি যে আসলে আমরা বাড়িতে জানাবো, বিয়ে শাদী করবো, এই ধরনের কিছু একটা আমি শুনছি। তো আপনি কি এগুলো জানেন না? না, আমি জানবো কী করে, আমি তো আপনার থেকে শুনলাম। পরে গুলো আমি জিজ্ঞেস করলাম যে আসলে ছেলেটা কী করে বা কোথায় থাকে, তার বাড়ি কোথায়। সে বললো যে তার বাড়ি হচ্ছে রাজশাহী চাপাই, তার নাম হচ্ছে নাহিদ আহমেদ রিজওয়ান, 3টাই নাম তার নাম। তারপর আমি বললাম যে আসলে কোথায় জব করে, সে বললো যে রেনেডা কোম্পানিতে। যখন রেনেডা কোম্পানির কথা বলছে গুরু, তখন আমি বললাম যে তাকে তো বের করতে আমার কোনো কষ্ট হবে না, আমি তাকে অবশ্যই খুঁজে বের করব। তো আমি তাকে খোঁজাখুঁজি করি মাওনাতে। যখন সে থাকে আমি ওখানে যাওয়ার পর ওষুধ কোম্পানির এমআরকে জিজ্ঞেস করি যে নাহিদ নামের আপনার কাউকে চিনেন। আমি কিন্তু ওয়ারাওয়ারি প্রত্যেক দিন যাচ্ছি এই কথাটা শোনার পরে। তো হঠাৎ করে বলছে যে হ্যাঁ চিনি তো, নাহিদ বেশি বয়স হয় নাই, নতুন জব নিছে এখানে, হ্যাঁ চিনি। তো আমি বললাম তার কি নাম্বারটা দেওয়া যাবে? পরে ওরা বললো যে হ্যাঁ নাম্বার দেওয়া যাবে অবশ্যই। আমি কিন্তু তার আগে বলছি যে আমার ফ্রেন্ড সে রাগ করে আমার সাথে যোগাযোগ রাখতেছে না, আমি ঢাকা থেকে আসছি। ওটা বললো তো কখনো ওরা আমার সাথে যোগাযোগ করাবে না। তো মিথ্যা কথাটা বললাম আমি। পরে নাম্বারটা দিলে তাকে আমি ফোন দেওয়ার পরে সেই আমাকে বলছে যে ফাজলামি করতেছেন আমার সাথে, ফোনটা রাখেন। আমি বললাম আমি আপনার একজন ফ্রেন্ড, আপনি আমাকে চিনতেছেন না, আমি আসলে ঢাকা থেকে আসছি। সো সত্যি সামনে হলে চিনবেন, আসেন একটু আমরা মিট করি, দেখা করি। সে বলছে ফাজলামি করিয়েন না, রাখেন ফোনটা কেটে দিছে। তারপর আমি বললাম যে আসলে ঠিক আছে কী করা যায় দেখি। তো আমি একটা বট গাছের নিচে মাওনাতে বসেছিলাম, 2-1টা আমার সাথে আমি কথা বলতেছিলাম ওষুধ কোম্পানির। তো একজন হঠাৎ করে আমাকে বলছে যে ওই যে আসছে ওর বস, ওইটা মানে যে আপনি যে নাহিদকে খুঁজতেছেন ওর বস আসতেছে ওই যে। তো আমাকে একটা গাড়ি দেখাই দিল, আমি ওকে দাঁড় করালাম। পরে বললাম যে আসলে নাহিদকে আপনাদের এখানে জব করে? বলছে হ্যাঁ। তো আমি বললাম ওকে একটু প্রয়োজন, আমি ওর ফ্রেন্ড, ঢাকা থেকে আসছি। সাথে ফোন দিল, বললো যে বলেন যে আমি দূরে আছি, কিন্তু সেই কথাটা সে আগেই বলছে, আমি যেভাবে বুঝতে পারলাম পরে আর কি। বলছে আমি দূরে আছি বলেন, আজকে দেখা হবে না। তো এরপরে আমি বললাম যে না আসলে তাকে একটু প্রয়োজন ছিল, আমি তো অনেক দূর থেকে আসছি, আবার কি আসতে পারি কিনা কোনো বিশ্বাস নাই। পরে সে বলছে ঠিক আছে আপনি থাকেন, আমি দেখতেছি আমি তাকে কীভাবে আনানো যায়। এরপরে সে এখান থেকে চলে যায়। যাওয়ার পরে আমি মাওনা আপনার পিয়ার আলী কলেজে একটা আমার ফ্রেন্ড না, আমার পরিচিত আর কি, তার সাথে একটু দেখা করবো, তাকে বিষয়টা বলবো আমি সে কিছু করতে পারে কিনা। তো আমি ওখানে যাওয়ার পরে ঢুকি আর কি কলেজের ভিতরে। সেই অবস্থায় আমার নাম্বারে ফোন আসে নাহিদের নাম্বার থেকে। এর মধ্যে কিন্তু লাগিয়েছে আমার টোটালি যোগাযোগ বন্ধ। সে ফেসবুক থেকে আমাকে আনফ্রেন্ড করে দিছে, আমার নাম্বার ব্লক করে দিছে, SMS করলে খারাপ কথা বলে। তো আমি এর মধ্যে ওর মাকেও ফোন দিচ্ছি, আন্টি আসলে একটু দেখেন আমি পারতেছি না, আসলে ওকে ছাড়া তো আমার সম্ভব না। ওরা আমি তার যা হয়েছে সব কিছু মেনে নিলাম, কিন্তু শেষ পর্যায়ে আমার সাথে এরকম কেন করতেছে। তো তারপরে আমি কলেজের ভিতরে ছিলাম, সে অবস্থা একটা ফোন আসে আমার কাছে, বললো যে আপনি কোথায়? আমি বললাম আমি তো এখানে কলেজের এখানে। বলছে আপনি কি এখন স্টুডেন্ট, যে পড়াশোনা কোচিং করতে গেছেন কলেজে? নাহিতে বলতেছে আমারে, রিজওয়ান ছেলেটা আর কি। তখন আমি বললাম আসলে আপনি এইভাবে কথা বলতেছেন কেন? কলেজে একটা কাজে আসতে পারি, হয়তো আমার কোনো কাজ আছে তাই আসলাম। আমি তো আসছি মূলত সে দেখা করার জন্য এই মাওনাতে, আমার তো কলেজে কাজ ছিল না, এখানে একটা ফ্রেন্ড আছে তার এখানে আসছি আমি। বলছে আচ্ছা ঠিক আছে আপনি নওগাঁ হসপিটাল চিনেন? আমি বললাম না চিনি না। আমি বলছি যে আপনি একটা রিক্সাওয়ালাকে বলেন এখানে আসেন, এখানে আমার বস তো সবাই আছে, এখানে আসেন আপনি। তারপর আমি ওখানে যাওয়ার পরে তার সাথে আমার দেখা হয়। ফার্স্টে আমি তাকে দেখি ছেলেটা দেখার পরে আমি বললাম আপনি নাহিদ? বলছে হ্যাঁ আমি। ও বা মাঝে মাঝে রিজওয়ান বলে, মাঝে মাঝে আবার নাহিতে বলে। বলছে হ্যাঁ আমি রিজওয়ান। বললাম ও আচ্ছা। তো কথা হলো, ওর বসরা আমার থেকে জিজ্ঞেস করলো আসলে বিষয়টা কি। আমি বললাম যে আসলে দেখুন তার সাথে আমার এতদিন ধরে রিলেশন, তার সাথে নাহিতের সাথে আজকে 10-12 দিন, আসলে আমি তো পারতেছি না ওকে ছাড়া থাকতে, আপনার একটু ব্যবস্থা করে দেন না, কীভাবে কী করা যায়। নাহিদ পারবে, সেতে কোনো হয়তো অতটা গভীরে যায় নাই। তো আমি অনেক করে বুঝাই তাকে, ভাইয়া বলি, অনেক কিছু, মানে আমি ওই ছেলেটার পায়ে পড়ি নাই শুধু, তাকে অনেক করে বুঝাই, পরে সেই না কিছুতেই না, বলছে এটা সম্ভব না, আমার ফ্যামিলি জানা আমাদের বিয়ের সাথে ঠিক হয়ে গেছে। তখন গুরু মানে আমি কি করব, আসলে অসহায় ছেলের মতো মানে কেমন জানি হয়ে গেছি আমি। তো অনেক বোঝাই কিন্তু কিছুতেই কাজ হয় না। তো ওর বসরা বললো আমার যে ঠিক আছে আপনি কালকে আসেন, এটা নিয়ে আমরা কালকে বসবো কি করা যায়। তো এর মধ্যে আমি আর 5 মিনিট আপনার হাতে সময়। আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল গুরু, তো সেক্ষেত্রে আমি সেদিন ওই কাজটা না করে আমি ওখানে গেলাম। যাওয়ার পরে তারা আমাকে বললো সকালে বসবে, কিন্তু সকালে বসে নাই ওরা। আসলো হচ্ছে আপনার
রাত প্রায় 10-11টা বেজে যায়। তারা সবাই এসে আমাকে বলছে যে তাদের বিয়ের সাথে ঠিক হয়ে গেছে। মাওনা বাজারের সভাপতি আসলো, আরও মানে সালিসি দরবার যা করার সবকিছু করলো, কিন্তু আলটিমেটলি তো আপনি লাকিকে পাননি। লাকির সাথে কার বিয়ে হয়? এই রিজওয়ান ছেলেটার। এরিজন সেটা বিয়ে হয়। হ্যাঁ এই হচ্ছে আপনার ভালোবাসার গল্প। হ্যাঁ, তার সাথে বিয়ে হয়। আচ্ছা, তো এখন আমি আর আসলে, হ্যাঁ বলুন। এখনো তার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করি। এখনো চেষ্টা করেন? হ্যাঁ। এখনো ভালোবাসেন? হ্যাঁ, আমাকে কিছুদিন আগে বললো যে আসলে আমি মা হতে যাচ্ছি, তুই একটা মিষ্টি নিয়ে যেতে বলেছে আপনাকে? হ্যাঁ, মিষ্টি নিয়ে যেতে বলেছে? বলছে যে তুই একটা বিয়ে শাদী করে ফেলা। আমি বললাম যে আমি মা হতে চলছি, মিষ্টি নিয়ে দেখা করতে আসো। তো আসলে নাহিদ আমাকে কিছু খারাপ কথা বলছিল বড়। নাহিদ বলুক আর যাই বলুক, আমার এখন মানে আপনার গল্প আর আর ভাল লাগছে না, আমি আর নিতে পারছি না। এত ভালোবাসা কোত্থেকে আসে আপনাদের? আসলে গুরু, আমি একটা ছেলে কিংবা একটা মেয়ে বলে আমি বলবো না। অনেক সময় অনেক ক্ষেত্রে বলে যে ছেলে বলে মানে মান সম্মান বেশি থাকবে, মেয়েদের মান সম্মান বেশি থাকবে না, এই ধরনের ধ্যান ধারণা আমি না। প্রাণী মানুষ মাত্রই মান সম্মান, সেটা ছেলে হোক, মেয়ে হোক, ধনী হোক, মধ্যবিত্ত হোক আর নিম্ন মধ্যবিত্ত হোক। আমার কথা, একটা মেয়ে কি হয়েছে আগে, টাকা চাওয়া টাওয়া সব বাদ দিলাম, সব বাদ দিলাম। যাকে আপনি ভালোবাসেন, যার জন্য আপনার চাকরি দিনের পর দিন মিস দিয়ে আপনি যেভাবে ছুটি পেয়েছেন, নিঃসন্দেহে স্বাভাবিকভাবে আপনি ছুটি পাননি। মিথ্যা কথা বলে বলে অনেক ক্ষেত্রে অনেক ছুটি নিতে হয়েছে, খুব স্বাভাবিক। মিথ্যা কথা বলে ছুটি নিয়ে সেই পুরান ঢাকা কোথায় আর গাজীপুর কোথায়? এখান থেকে পুরান ঢাকা, উত্তরা, গাজীপুর, মিরপুর প্রতিনিয়ত মানে তার পরীক্ষা ভাইবা এবং তার যে কোনো চাহিদা পূরণের জন্য তাকে গিফট করা, তাকে টাকা দেয়া, তাকে এখান থেকে ওখানে নিয়ে যাওয়া, সব কিছু আপনাকে করে দেয়া। সেই ছেলেকে যখন সে রাস্তাঘাটে চর মেরে বসলো এবং তার আগে থেকে আরেকটি ছেলের সাথে তার সম্পর্ক, এবং কিভাবে আপনাকে পিটিয়েছে সেটা তো আপনার কাছ থেকে উদাহরণস্বরূপে আমরা বুঝতে পারছি যে কীরকম আপনাকে আঘাত করা হয়েছে মানুষজনদেরকে দিয়ে। সর্বশেষে কি বললো? সরি। আচ্ছা, সেই মেয়েকেও এত কিছু জানার পর এবং এই বিবাহিত 7 মাস পর আপনি জেনেছেন, মানে একের পর এক দুর্ঘটনা ঘটার পরও, স্পষ্টভাবে বোঝার পরও আপনি তাকে বলছেন যে আমি তাকে ভালোবাসি এবং তার কাছে চলে যাওয়া সব মাফ করলাম। এত উদার কিভাবে হন? আমাকে একটু বলবেন, এত উদার কিভাবে হওয়া যায়? মানে কেন, মানে কি কারণে? আপনার যতটুকু আমি কথা শুনলাম, আমার শ্রোতারা যারা শুনলেন, আপনার যে দেখে আমি যতটা বুঝতে পারছি, আমার শ্রোতারা তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, আমরা যতটা দেখে বুঝতে পারছি, আপনার পারিবারিক পরিচর্যা মোটামুটি যথেষ্ট ভালো। আপনার পোশাক পরিচ্ছদ, আপনার ব্যবহার, আপনার দেখাশোনা সব কিছুতেই বোঝা যাচ্ছে যে আপনার পরিবার মানে হেয় পরিবার না, যথেষ্ট গোছানো পরিবার এবং যথেষ্ট সম্ভ্রান্ত পরিবার। তা সেই পরিবারের একটা ভালো যে কক্ষে আসতে পারেন, ভুলও হতেই পারে, কিন্তু এত অপমানিত হবার পরও, এত 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 নিম্ন পর্যায়ে অপমানিত হবার পরও কি ছিল এই মেয়ের মাঝখানে যে যাকে আপনি ভুলতে পারছিলেন না? মানে আপনাদেরকে প্রেম যখন হয়, ভালোবাসা যখন জাগে, তখন কি আত্মসম্মান বোধ হারিয়ে যায়? আমি জানি শুনতে আপনার খুব খারাপ লাগছে, কিন্তু আমি না এই ভালোবাসাগুলো দেখলে না আমার গা কিরমির কিরমির করে। আমার এই ভালোবাসার প্রতি না শ্রদ্ধাবোধ থাকে না। মানে আমি বারবারই বলি, একটা মানুষকে, প্রত্যেকটা মানুষকে বলি, মানুষের মৃত্যু সেদিনই ঘটে যেদিন তার আত্মসম্মান বোধে আঘাত ঘটে। আমি কথাটা আগেও বলেছি, মনে হয় আমার শ্রোতারা জানে, একটা মানুষের মৃত্যু সেদিনই হয় যেদিন তার আত্মসম্মান বোধের মৃত্যু হয়। আমি ভালোবাসি তার মানে এই নয় যে আমি আমার অস্তিত্বকে বিক্রি করে দেব। আপনার অস্তিত্বকে তো শুধু বিক্রি না, আপনার অস্তিত্বকে নিয়ে রীতিমতো মানে যা তা খেলা হয়েছে আপনার অস্তিত্বকে নিয়ে। হ্যাঁ গুরু, সে আমাকে যখনই তার প্রয়োজন ছিল কাজে এখন বুঝে কেঁদে তো লাভ নেই। কেন? মানে একটা ছেলেই হোক কিংবা একটা মেয়েই হোক, আমি ভালোবাসি মানে কি আমার ভালোবাসার মানুষ আমাকে ডানে বামে সোজা যখন যেভাবে ব্যবহার করতে বলবে, যখন যা বলবে তাই শুনবো। কেন রে ভাই? আমি তো মানুষ, আমি তো কোনো পণ্য না যে পণ্যটা বাজারে টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, যেভাবে খুশি যেমনে খুশি তুমি ব্যবহার করো, যেভাবে খুশি যেমনে খুশি দুমড়ে মুচড়ে দাও, তা তো না। আমি তো মানুষ, আমি ভালোবাসি। তার মানে তো এই না যে আমি আমাকে আত্মসত্তা, আমার নিজস্বতা, আমার ব্যক্তিত্ব, আমার সম্মানবোধ সব কিছু বিক্রি করে দিয়েছি, তা তো না। এই ভালোবাসা তো ভালোবাসা না ভাই, এগুলো একদম মানে কি বলবো, আমার আসলে ভাষা নেই, আমার ভাষা নেই।
মানে কেন একটা ছেলে নিজেকে এত বিক্রি করে, কেন একটা মেয়ে নিজেকে এত বিক্রি করে ভালোবাসার নামে? আর এই ভালোবাসার নিকুচি করি, যেই ভালোবাসা প্রতিনিয়ত মানুষের কাছ থেকে মানুষের মনুষ্যত্বকে কেড়ে নেয়, বিবেকবোধকে কেড়ে নেয়, মানুষকে কেড়ে নেয়, মানুষের কাছ থেকে মানুষকেই কেড়ে নেয়, সেই ভালোবাসা তো ভালোবাসা না। এটা কি ভালোবাসা? এটা তো মানে নোংরামির থেকেও যদি ভয়ঙ্কর কিছু থাকে, নোংরামির থেকেও যদি বাজে কিছু থাকে, সেই বিষয়গুলা। এটি ছেলে মেয়ে, আমি অনেক ক্ষেত্রে অনেক মেয়েকে দেখেছি একের পর এক, দিনের পর দিন, বছরের পর বছর অত্যাচার সহ্য করে যাচ্ছে ভালোবাসার নামে। কোনটাকে ভালোবাসা বলে? হাজারো ছেলে আছে যারা ভালোবাসার নামে পুতুল হয়ে বেড়ায় মেয়েদের কাছে, মেয়েরা যেভাবে নাচায় সেভাবে নাচে। হাজারো মেয়ে আছে যেভাবে ছেলেরা নাচায় সেভাবে নাচে। কেন? আমি কি নাচের পুতুল? আমি কি বানর যে বানর খেলা দেখাতে এসেছি, যেভাবে আমার মালিক বলবে সেভাবে আমি নাচবো? আর বানরও তো প্রতিবাদ করে। আসলে গুরু, আমি মানে ওকে কতটা আসলে এখনো ভালোবাসি ওকে আমি, কিন্তু আমি কিছুই আজ ভাই পর্যন্ত আল্লাহর রস্তে মাফ আমার চাই, কোনো কিছু এই ভালোবাসা জানি আর কারোর মাঝখানে না আসে। এর মধ্যে করে আমি ফেসবুক ইউজ করা করে দিছি, বন্ধ করে দিছি। মানে নিজেকে আমি আসলে আজও ঠিক করতে পারিনি। আমি তাকে চাই, তাকেই কিভাবে পাবো এখন? আপনি তাকে সেই মানে এখনো যদি আমার কাছে আসে তাহলে হয়তো আমি মনে হয় আপনি তো এখনো গ্রহণ করবেন। আল্লাহর রাস্তায় আপনি তাড়াতাড়ি স্টুডিও থেকে বের হন, নাহলে আমি আপনাকে বেঁধে প্রহার করা শুরু করব। আমি এই টাইপের পুরুষ না, আমি এই টাইপের মানুষ না, আমি এই টাইপের কথা পছন্দও করি না। আপনি নিজেই তো নিজেকে সম্মান দেন না, আপনাকে কে সম্মান দেবে? আপনি তো নিজেই নিজেকে সম্মান দেন না, আপনি তো নিজেই নিজেকে ভালোবাসেন না। যে মানুষ নিজেকে নিজে ভালোবাসে না, যে মানুষ নিজেকে নিজে ছোট করে, তো পাড়া প্রতিবেশী তো আপনাকে ছোট করবেই। এত কিছু হবার পরও যে মানুষ বলে যে সে যদি ফিরে আসে আমি তাকে গ্রহণ করবো এখনো, তার মানে আপনার নিজেরই তো নিজের প্রতি কোনো আত্মসম্মান বোধ নাই। মানুষ আপনাকে কি সম্মান দেবে? আপনি বুঝছেন যে আপনি কি বলছেন? আপনার হিতাহিত জ্ঞান আছে? আমি আসলে সে থেকে আমার কোনো কিছু ঠিক নাই। আমি মানে কখন কোথায় যাই, কি করি না করি আমি ভাই বুঝি না। আপনার মতো ভালোবাসা জানি পৃথিবীতে কোনো মানুষের না হয়, আপনার মতো এরকম চিন্তা ভাবনা জানি পৃথিবীতে কোনো মানুষের না হয়। এই ভালোবাসা যদি না আসে, সারা জীবন যদি ব্যাচেলার থাকতে হয়, সারা জীবন যদি প্রেমিক কিংবা প্রেমিকাহীন থাকতে হয়, আমি সেটাই চাই। যেই ভালোবাসার কারণে নিজের বিবেক বোধ, মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যায়, সেই ভালোবাসা ভাই আমার দরকার নেই। কারো জীবনে যেন এই ধরনের ভালোবাসা না আসে, আমি সেই অনুরোধ সৃষ্টিকর্তার কাছে করি। আপনার মতো ভালোবাসা থাকলে ভাই দরকার নাই, জীবন তামা তামা হতে সময় লাগবে না। আপনার মতো ভালোবাসা থাকলে, আপনার মায়ের কথা একবার চিন্তা করেছেন? আপনার বাবার কথা চিন্তা করেছেন? আপনার জীবনের লক্ষ্য কি ছিল সেটা চিন্তা করেছেন? এক মেয়ের কারণে জীবনে সব ভুলে গেলেন। তারপরে যে মেয়ে আপনার থেকে সিনিয়র, বাদ দিলাম। সেই মেয়ে বিয়ে হয়েছে, বাদ দিলাম। সব বাদ দিলাম, সব বাদ দিলাম। সে আপনার থেকে সিনিয়র, বাদ দিলাম। সে আপনার থেকে বিয়ে হয়েছে, বাদ দিলাম। সে আপনার সাথে বাজে ব্যবহার তুই তুকারি করে, বাদ দিলাম। সব বাদ দিলাম। শেষের দিকে যে ঘটনাগুলো ঘটলো, এগুলোকে কি করে আপনি বাদ দেবেন? সবে যদি বাদ দেন তাহলে তো আসলে মানে আপনি মানুষের খাতায় নাই, আপনি আসলে কোনো মানুষের খাতাতে নেই। ভাই এত বোকা হয়ে না জীবনে খুব মহত্ব দেখানোর মতো কিছু নাই। নির্লজ্জরও একটা লজ্জা থাকে, আপনার তো সেই লজ্জাবোধ নাই নিজের প্রতি। আপনার ভেতরে যদি বিন্দু মাত্র লজ্জা থাকতো, বিন্দু মাত্র মনুষ্যত্ব বোধ থাকতো, আপনি মেয়ের নাম জীবনও আর বলতেন না। আপনার মতো অসংখ্য মানুষ আমাদের সমাজে বাস করে, আমি জানি। আপনার মতো এরকম অসংখ্য পাগল আমি দেখেছি। আমি যখন খেতে যাই, যখন ঘুমাতে যাই, যখন রাস্তায় একা হাঁটি, তখন মানে ওর কথা খুব মনে পড়ে। আমি মানে একটা ছবি, আপনার কাছে ছবি আছে না? একটা ছবি বাঁধিয়ে বুকে নিয়ে ঘুরে বেড়াবেন সারা জীবন, কারণ আপনার পরিণতি ওটাই হবে শেষকালে। ঘুরে বেড়াবেন, রাস্তায় দিয়ে মানুষ আপনাকে ঠুকা দেবে, এই পাগল এদিকে আয়। আপনার ওটা হওয়া বাদ আছে এখন। এসব না, প্লিজ এসব বাদ দেন ভাই। পৃথিবীতে বাপ মা আপনাকে জন্ম দিয়েছে, আপনার নিজস্ব কিছু চাহিদা আছে, নিজস্ব কিছু স্বপ্ন আছে। একটা ভালোবাসার কারণে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, আপনার মতো অসংখ্য মেয়ে এরকম আছে যে যারা ছেলেদের কাছ থেকে এত অপমানিত পাওয়ার পর বলে আমি এরকম স্বামী পেলে ফিরে চাই, আমার ওই ভালোবাসার মানুষটা আসলে আমি আবারও ফিরে পেতে চাই। এরকম অসংখ্য মেয়েও যেমন আছে, অসংখ্য ছেলেও তেমন আছে। আমি মেয়ে ছেলে বলছি না। এই ধরনের ভালোবাসার মানুষজন থেকে আমি 1000 হাত দূরে থাকতে চাই, এবং সকল মানুষকে বলে 1000 হাত দূরে থাকুন, কারণ আপনারা না আর আপনাদের ভেতরে নেই। আমার দোষটা কি ছিল? আমি আজ আপনার দোষ হচ্ছে আপনি অত্যাধিক ভদ্র, অত্যাধিক ভদ্র মানুষ, অত্যাধিক মানে নিরীহ মানুষ, এবং অত্যাধিক কি বলবো যে জ্ঞানহীন মানুষ।
শুনুন, যে অনেকে বলে না যে ছেলেটা অনেক চালাক, চালাক হওয়া তার দরকার। বর্তমান সময়ে টিকে থাকতে গেলে চালাক হওয়াটা খুব দরকার, ধূর্ত না হলেই হলো। আপনি চালাক হন, ধূর্ত হয়েন না। বোকার রাজ্যে বাস করা এটা কিন্তু খুব কৃতিত্বের বিষয় না। অনেকেই বলে থাকে আমি তো অনেক বোকা, আমি বুঝিনি। বোকা হওয়াটা খুব কৃতিত্বের বিষয় না। আপনি নিজেকেই নিজে ভালোবাসেন না। সবার আগে তো নিজেকে নিজে ভালোবাসতে হবে। যেই মানুষ নিজে তার আত্মাকে ভালোবাসে না, যেই মানুষ নিজে তার অস্তিত্বকে ভালোবাসে না, সেই মানুষ কি করে ভালোবাসা চান আপনি মানুষের? আপনি চাইছেন লাকি আপনাকে ভালোবাসবে, কি করে? আপনি তো নিজেই ভালোবাসার যোগ্য না। লাকি যখন আপনাকে প্রশ্ন করবে যে তুমি কেমন ছেলে হে, যে তুমি নিজেকেই তো নিজে ভালোবাসো না, তোমার নিজের প্রতি নিজের তো কোনো আত্মসম্মান বোধ না। এই যে আমি তোমাকে এত অপমান করলাম, এত কিছু করলাম, তোমার কোনো সেন্স নাই। তো তোমার মতো একটা সেন্সহীন ছেলেকে, জ্ঞানহীন ছেলেকে আমি কি করে ভালোবাসবো? ভাই, পার্সোনালিটি রাখেন প্লিজ। রোহান, পার্সোনালিটি রাখেন, আত্মসম্মান বোধ রাখেন, জীবনে বেঁচে যাবেন। সকল শ্রোতাদের বলছি, ভালোবাসেন, আত্মসম্মানকে নষ্ট করে না। যেদিন ভালোবাসার কারণে আপনার আত্মসম্মানে আঘাত পড়বে, আপনার আত্মসম্মান কুলসিত হবে, ওই দিন থেকে ওই ছেলের প্রতি, ওই মেয়ের প্রতি ভালোবাসা রেখেন না। এটা কোনো ভালোবাসা না। সরি টু সে, এটা কোনো ভালোবাসা নেই। চোখের পানি, নাকের পানির বিন্দুমাত্র কোনো ভ্যালু আমার কাছে নেই। এত অপমানিত হবার পরও যে ছেলে বলে যে আমি ভালোবাসি, যে মেয়ে বলে আমি তাকে এখনো ভালোবাসি, কিচ্ছু বলার নেই। আপনাদের মতো কিছু মানুষের জন্য, জাস্ট আপনাদের মতো কিছু মানুষের জন্য প্রতিনিয়ত ভালোবাসা কলঙ্কিত হচ্ছে। আপনারা নিজেদেরকে না পণ্যে রূপান্তরিত করেছেন। পণ্য যেমন টাকা দিয়ে কিনলে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে, আপনারাও হচ্ছে ওরকম নিজেকে নষ্ট করে ফেলেছেন। আপনারা নিজেদেরকে এমনভাবে তৈরি করেছেন যে মানুষ ভালোবাসা শুনলেন না, এখন মানে মস্করা করে, টিটকারি দেয় ভালোবাসা শুনলে। আপনারা নিজেদেরকে নামাতে 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 এত নিচে নামিয়ে ফেলেছেন। আমি ভালোবাসি গর্ব করে বলেন, সাহস নিয়ে বলেন ভালোবাসি। ভালোবাসলে ভয় পাওয়ার বিষয় না, ভয় আসে শ্রদ্ধা থেকে। হ্যাঁ, এর মধ্যে করে একটু কথা বলি। আর আমি কোনো কথা শুনতে চাচ্ছি না, আর এই বিষয়ে কোনো কথাই হবে না ভাই আপনার সাথে। মাফ চাই। আপনার অনেক র্যাপের কাছে গেছিল, পুলিশের কাছে। র্যাবের কাছে যাক, আপনাকে ধরে দেওয়া উচিত। আসলেই আপনাকে লাস্ট পাবনাতে দিয়ে আসা উচিত, পাগলাকারোতে, কারণ আপনি মানুষ নয়। আর কি সিম্প্যাথি আপনি পাবেন? কি সিম্প্যাথি পাবেন? কি হবে আপনার মতো ভালোবাসাতে? কি হবে? লাইলি মানে মজনু শাস্তে আসছেন? লাইলি মজনু না, ইতিহাসের কাব্যে ভালো লাগে, রূপকথার কাব্যে ভালো লাগে। বাস্তবিক জীবনে লাইলি মজনু এইসবের কোনো না ভ্যালু নাই। আপনার এই প্রেম দেখে আরো 10টা মেয়ে প্রেম আসবে, আপনাকে কেলাবে, কেলিয়ে চলে যাবে, কারণ সবাই জানে আপনার উত্তর দেওয়ার ক্ষমতা নাই, আপনার পার্সোনালিটি নাই, আপনার কোনো আত্মসম্মান বোধ নাই। তা যেই মানুষের আত্মসম্মান বোধ নাই, যে মানুষের পার্সোনালিটি নাই, যে মানুষের কোনো বিন্দুমাত্র ক্ষোভ নাই, তো উনি কি মানুষ? সে কি মানুষ? আগে নিজেকে নিজে সম্মান দেন, তাহলে মানুষ আপনাকে সম্মান দেবে। আগে নিজেকে নিজে ভালোবাসেন, মানুষ আপনাকে ভালোবাসবে। আপনার একটা বংশ পরিচয় আছে, আপনার একটা বেড়ে ওঠার পরিচয় আছে, এটা ভুলে যাবেন না। আমি সকল শ্রোতাদের বলছি, ভালোবাসেন। লাভ ইজ এ পার্ট অফ লাইফ, নট লাইফ। ভালোবাসা জীবনের অংশ, ভালোবাসা জীবন না। মানে বোকার রাজ্যে বাস করেন না। ভালোবাসা জীবন তৈরি করে, জীবন নষ্ট করে না। আপনাদের মতো কিছু মানুষের এই ধরনের বুদ্ধিহীনতার কারণে, এই ধরনের ভালোবাসার কারণে প্রতিনিয়ত ভালোবাসা নষ্ট হচ্ছে। আমি ভালোবাসি, কিন্তু আমি বাজারের পণ্য না, যে যা খুশি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবা। মাফ চাই আপনাদের এই ভালোবাসার জন্য, মাফ চাই। অনেক শ্রদ্ধা আপনার প্রতি আমার হয়েছে আপনার ভালোবাসা শুনে। এখনকার সময় এরকম ভালোবাসা খুঁজে পাওয়া যায় না। একটা সোশ্যাল মিডিয়াতে একটা মেয়েকে দেখে, জেনে না জেনে কিংবা যেভাবেই হোক, আপনি প্রচন্ড ভালোবাসেন। যতটা আপনার প্রতি শ্রদ্ধা এসেছে, ততটাই আমি আপনার উপর রাগান্বিত। কেন রে ভাই? আপনিও তো মানুষ, আর 10টা মানুষের মতো। কেন নিজেকে এত নিচে নামিয়েছেন? ভালোবাসাতে ভুল বোঝাবুঝি হয়, ভুল বোঝাবুঝি সমাধান হয়। এখানে তো ভুল বোঝাবুঝি, এখানে প্রতিনিয়ত আপনাকে নোংরা করা হয়েছে, প্রতিনিয়ত আপনাকে অপমান করা হয়েছে। অসংখ্য উদাহরণ ছিল আপনার জীবনে, অসংখ্য উদাহরণ ছিল মিস্টার রোহান আপনার জীবনে বোঝার মতো। আপনার জীবনে কি আগে কখনো মেয়ে মানুষ দেখেননি? কোনোদিন মেয়ে মানুষের সাথে কথা বলেননি? সত্যি কথা বলেন, বলেছেন?
হ্যাঁ বলছি, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে তো এভাবে কখনো বলা হয় কিন্তু আপনার মানে এরকম কেন? একটা মানুষ একটা প্রথম ভালোবাসে বলে কি একেবারে সব শেষ হয়ে যায়, মানে জ্ঞানহীন হয়ে যায় ভালোবাসার কারণে? কিছু বলার নেই রোহন, আপনার জন্য সমবেদনা দিতেও আমার মানে বিরক্তি লাগছে। আপনি এত কিছু শোনার পর, এত কিছু দেখার পর, এত কিছু অপমানিত হবার পর আপনি বলছেন আমি আমার লাকিকে ভালোবাসি, যদি সে ফিরে আসে আমি এখনো নিতে চাই। কি রে ভাই আপনি? মানে অন্যায়কারী অন্যায় করেই যাবে, করেই যাবে, করেই যাবে, আর আপনি তাকে ভালোবেসে ক্ষমা করেই যাবেন, ক্ষমা করেই যাবেন, ক্ষমা করেই যাবেন। ক্ষমা মহৎ গুণ, কিন্তু এই ক্ষমা মহৎ গুণ না। ক্ষমা মহৎ গুণ, স্বয়ং সৃষ্টিকর্তা বলেছেন ক্ষমা করো, তাই না? ক্ষমা মহৎ গুণ, কিন্তু এরকম ক্ষমা যদি করতে থাকেন সৃষ্টিকর্তা আপনাকে ক্ষমা করবে না। সবকিছুর একটা লিমিটেশন আছে, সবকিছুর একটা লিমিটেশন আছে। আপনি তো মানে সীমার অতিক্রম করে বহুদূর চলে গেছেন আপনার ধৈর্যের, ক্ষমার। আপনার মতো এত ভালো মানুষ জানি কেউ না হয়। আপনার মতো এত ভালো মানুষের দরকার নেই। আপনার মতো যদি এই হারে ভালো মানুষ থাকে, পৃথিবীর ধ্বংস হতে সময় লাগবে না। তাহলে এমনি ছোটকালে আমরা পড়তাম না যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারা যেন তৃণ সমাদয়, তাই না? অন্যায় করুন, প্রতিবাদ করুন। প্রতিবাদ করা, অন্যায়ের প্রতিবাদ করা ভালো গুণ। প্রতিবাদ করা মানে এই না কিন্তু রক্তপাত করা। প্রতিবাদ করা মানে কিন্তু এই না যে তাকে শাস্তি দেয়া। প্রতিবাদ করা মানে তুমি ভুল করছো এটা বুঝিয়ে দেওয়াটাও একটা প্রতিবাদ। সুন্দর ভাষাতেও প্রতিবাদ করা যায়। আমি আসলে দুঃখিত যে আপনার